সবাইকে স্বাগত জানাচ্ছি মদিনার সবাইকে স্বাগতম জানাচ্ছি মদিনার পথের দ্বিতীয় পর্বে। আপনারা জানেন, কিছু বলছিলেন পারভেজ ভাই? না, আমি কিছু বলি নাই, আপনার ভিডিও আটকে গেছিল আর কি। সমস্যা হচ্ছে তো। সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি মদিনার পথের দ্বিতীয় পর্বে। আজকের বিষয় হচ্ছে ইসলাম, সাম্য ও শ্রী চৈতন্য বাংলায় জাতপাত বিরোধী আন্দোলন। আপনারা জানেন যে আমরা গত সপ্তাহে এই মদিনার পথে সিরিজটা শুরু করেছিলাম এবং সেটার টপিক ছিল গত সপ্তাহে যে ইসলাম ও মানবিক মর্যাদা। তো এই সিরিজটা শুরুর পেছনে যেটা আছে যে আমাদের 2013 সাল থেকেই যে শাপলা চত্বর ভার্সেস শাহবাগ, এই যে দ্বন্দ্বটা, সেই জায়গা থেকে আমাদের দেখার চেষ্টা যে এটা দুটার মধ্যে আসলে দ্বন্দ্বের জায়গা কোথায়। তো সেইটা খোঁজার জন্যই আমরা এই সিরিজের আয়োজন করেছি এবং সেটার কেন্দ্রে আছে মূলত এই পারভেজ আলম ভাইয়ের মদিনা বইটা এবং সেখান থেকে মদিনার পথে নামটা। তো আমরা আজকে দ্বিতীয় পর্বে আছি, সাম্য আমাদের টপিক। এবং আপনারা জানেন মুক্তিযুদ্ধের যে সময় যে স্বাধীনতার ঘোষণাপত্র নেওয়া হয়েছিল 17 এপ্রিল, সেখানে আমাদের 3টা ওয়াদা ছিল। তার মধ্যে প্রথমে ছিল সাম্য, তারপর মানবিক মর্যাদা, তারপরে হচ্ছে সামাজিক ন্যায় বিচার। তো আমরা প্রথমে মানবিক মর্যাদা দিয়ে শুরু করেছিলাম, কারণ আমাদের আন্তর্জাতিক যে মানবাধিকার বিষয়ক আলোচনা আছে সেখানে মানবিক মর্যাদাটাই হচ্ছে মূল ভিত্তি, তার উপরেই সাম্য, তারপর সামাজিক সুবিচার, অন্যান্য বিষয়গুলো দাঁড়িয়ে থাকে। সুতরাং সেটা আমরা শুরু করেছিলাম। তো আজকে আমরা সাম্যের আলোচনায় আসবো। আমাদের টপিকটা শুধু সাম্য না, ইসলাম, সাম্য ও শ্রী চৈতন্য বাংলায় জাতপাত বিরোধী আন্দোলন। তো এই টপিকের যখন আমরা নির্ধারণ করেছি তখন আমাদের হয়তো কিছু প্রিসাপোজিশন ছিল, আমাদের পূর্বানুমান কিছু ছিল যে হয়তো ইসলাম এই অঞ্চলে মানে জাতপাত বিরোধী আন্দোলন এবং শ্রী চৈতন্যের যে ভক্তি আন্দোলন বা জাতপাত বিরোধী আন্দোলন তার পিছনে হয়তো কোনো ভূমিকা রেখেছে। তো এই অনুমান করতে গেলেই কেউ কেউ আমাদেরকে পদ্ধতিগতভাবে আটকানোর চেষ্টা করবে যে হ্যাঁ, যে আমরা বর্তমান থেকে ইতিহাসকে দেখার চেষ্টা করছি। আমরা যখন ইসলামের এই সাম্যের ধারণা খুঁজতে যাব তখনই আমাদেরকে আধুনিক আলোকিত পশ্চিমা দর্শনে হাজির থাকা সাম্যবাদের ধারণা দ্বারা প্রভাবিত হয়ে ইসলামের ইতিহাস আমরা পর্যালোচনা করছি বলে অভিযোগ করতে পারেন কেউ করতে পারেন, এবং এটা ইতিমধ্যে হয়েছে। যেমন রিচার্ড ইটন তার বই রাইজ অফ ইসলাম এন্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার, এই বইটাতে 117 নম্বর পৃষ্ঠাতে এই আলোচনাটা, অভিযোগটা আছে। এবং সেটা আকবর আলী খান, তিনি একটা বই লিখেছেন, সেই বইটা হচ্ছে বাংলায় ইসলাম প্রচারের সাফল্য, একটি ঐতিহাসিক দলিল। এই বইটা, এই বইটাতে তিনি এই মন্তব্যটা বা এই অভিযোগটাকে তিনি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, এটা আসলে ওই সময় সাম্যবাদের ধারণা বর্তমানে যেভাবে ছিল সেইভাবে আসলে সাম্যবাদের ধারণা ইসলামের সূচনার সময়ও ছিল না, বা ইসলাম যখন প্রচার হচ্ছিল তখনও ছিল না। তো এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। কারণ কি? কারণ আমরা যারা এই যে আমাদের বাংলাদেশে যারা ইসলামের ভূমিকাটা এই অঞ্চলে মানে ঐতিহাসিক ভূমিকাটা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এম এন রায়ের ইসলামের ঐতিহাসিক ভূমিকা বইটা, বা আহমদ শরীফের লেখালেখি আছে চৈতন্যের মতবাদ ও ইসলাম। এই বইতে তারা ধরেই নিয়েছেন যে ইসলামের একটা প্রভাব আছে, সেটা সাম্যের বিস্তারের ক্ষেত্রে তার একটা প্রভাব আছে। তো তাহলে আমাদের এখন প্রথমেই আলোচ্য বিষয় হবে যে আসলে ইসলামের সাম্যকে আমরা ইউরোপের চোখ দিয়ে দেখছি নাকি কিভাবে দেখছি। স্বাগতম আমাদের আলোচক পারভেজ আলম ভাইকে, এবং এই প্রশ্নের মাধ্যমে আপনি আপনার বক্তৃতা শুরু করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ জহির ভাই। আসলে সাম্য কনসেপ্টটা মানে আমাদের ওই যে 3টা মুক্তিযুদ্ধের মানে স্বাধীনতার ঘোষণাপত্রের যে 3টা মূলনীতি আর কি, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, যেটা এখানে বলা হচ্ছে, বা সামাজিক ন্যায় বিচার, ইনসাফও বলেন অনেকে।
এই কনসেপ্টগুলোর মধ্যে সাম্য আসলে সবচাইতে আমার কাছে ডিফিকাল্ট কনসেপ্ট মনে হয় আর কি, ঠিক আছে? কারণ আপনি যদি দেখেন যে মদিনা বইতে আমি যখন সাম্য আইডিয়াটার সাথে ডিল করছি, সেটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার, এবং সেই চ্যাপ্টারটার নাম হলো কিয়ামত, ঠিক আছে? মানে বেসিক্যালি প্রিমাইসটাই এরকম যে সাম্যের যে আইডিয়া অ্যাটলিস্ট ইসলামের মাধ্যমে বা ধরেন মোটামুটি মানবিক, সে কিন্তু আমি ধরেন বাঙালি মানে বাংলাদেশের এখানকার যে জাতপাত বিরোধী যে আন্দোলন, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার শ্রী চৈতন্যের মুভমেন্ট হোক বা নদিয়া স্কুলের যত মুভমেন্টই হোক বা লালন হোক, সেই জায়গা থেকে তো আমি অতটা ডিল করি নাই মদিনা বইয়ে, ঠিক আছে? মদিনা বইয়ে আমার ডিলিংসটা ছিল মূলত হচ্ছে সাম্যের আইডিয়াটা ধরেন ইব্রাহিমী ধর্মতত্ত্বে এবং আমাদের বর্তমানে ধরেন মার্কসীয় এবং তারপর হচ্ছে উত্তরাধুনিক সময়ের যেসব চিন্তা ভাবনা, সেই জায়গাগুলো থেকে হচ্ছে সাম্যের আইডিয়াটার সাথে যেভাবে ডিল করা হয়েছে সেই জায়গা থেকে, ঠিক আছে? তো মানে ব্যাপারটা হয়েছে যেটা যে ধরেন যার কারণে আমি দেখবেন যে ওই চ্যাপ্টারে আমি সাম্য আইডিয়াটা নিয়ে কোনো ইয়া করি নাই আর কি, মানে সাম্য কাকে বলে, মানে সাম্য বলতে আসলে কি বুঝায়, এগুলো নিয়ে তো অনেক পলিটিক্যাল সায়েন্টিস্টরা কাজ করছেন সাম্যের আইডিয়া নিয়ে, সাম্প্রতিক সময়ে অনেক বড় বড় থিওরিস্টরা কাজ করছেন, বিশেষ করে আমেরিকান স্কুল লোকজন। অ্যাকচুয়ালি আমাদের সমাজে রাষ্ট্রের মধ্যে আসলে সাম্য আসলে কেমন কি হইতে পারে আর কি, সাম্য বলতে আমরা কি বুঝবো, অপরচুনিটির সাম্য নাকি অর্থনৈতিক সাম্য, এরকম নানান তর্ক আছে। আমি ওই তর্কের মধ্যে ঢুকি নাই, ঠিক আছে? ওই তর্কের মধ্যে আমি ঢুকি নাই এই কারণ হচ্ছে যে অ্যাজ এ হোল সাম্য জিনিসটা বরাবরই একটা মানে আমাদের তো একটা আকাঙ্ক্ষা থাকে, অন্তত মানুষের ইতিহাসে আমি যেটা দেখছি যে কখনো তো সাম্য ছিল না, ঠিক আছে? সাম্য বলতে পারি যে মানে সাম্য দরকার সমাজে, কিন্তু রিয়ালিটি এই যে কখনো সাম্য ছিল না আমাদের সমাজে। সাম্য কি সেটা চিহ্নিত করার চাইতে অনেক সহজ হচ্ছে এই ব্যাপারটা, মানে এই সত্যটা স্বীকার করে নেওয়া বা বুঝতে শেখা যায় আমাদের সমাজ মানে দুনিয়ায় তো কখনোই আসলে সাম্য ওইভাবে ছিল না, ঠিক আছে? নারী পুরুষের বৈষম্য আছে, শ্রেণী বৈষম্য আছে, জাতি বৈষম্য আছে, নানান রকম বৈষম্য আছে দুনিয়ায়, ঠিক আছে? আমরা কেউ এক মানে অপরচুনিটির বৈষম্য তো ভয়াবহ অপরচুনিটির বৈষম্য, আমরা বাঙালিরা সারা দুনিয়াতে বর্তমানে যে পিছায় আছে, পিছায় থাকার একটা বড় কারণ হচ্ছে অপরচুনিটির বৈষম্য। আপনি অর্থনৈতিক বৈষম্য বাদ দেন, আমরা গরিব দেশের মানুষ, কিন্তু আমাদের মানে অপরচুনিটির মানে আমাদের এইখানে একটা মানুষ ঠিকঠাক মতো শিক্ষিত হয়ে উঠবে, ঠিকঠাক মতো একটা আন্তর্জাতিক লেভেলের কোনো একটা কাজকর্ম করতে পারবে, এই প্রিভিলেজটা তো আমাদের সমাজে খুব কম মানুষের আছে, ঠিক আছে? পাশ্চাত্যের মানুষের চাইতে ধরেন আমরা আসলে ধরেন যারা মানে একই লেভেলের কাজকর্ম করতে আমাদের সময় লাগে বেশি, ঠিক আছে? কারণ জাস্ট প্রিভিলেজটা আলাদা, অপরচুনিটির সাম্য নাই, ঠিক আছে? এখন আমি কিন্তু ওই কারণে হচ্ছে সাম্য আইডিয়াটারে ইসের সাথে ডিল করিনি আর কি, মানে কোনো মানে সংজ্ঞা দিয়ে ডিল করিনি, আমি বেসিক্যালি ডিল করছি একটা মাহাদীয় যে আকাঙ্ক্ষা সাম্যের জন্য আর কি, ঠিক আছে? হ্যাঁ, মাহাদীয় যে আকাঙ্ক্ষা বা মেসিয়ানিক যে আকাঙ্ক্ষা, যেটা প্রাচীনকাল থেকে হচ্ছে ইব্রাহিমী ধর্মীয় ঐতিহ্যের মধ্যে ছিল এবং পরে ইসলামী ঐতিহ্যে খুবই স্পষ্টভাবে মাহাদির আইডিয়ার মধ্যে দিয়ে আসছে যে মাহাদি যখন আসবে তখন দুনিয়ার সাম্য এবং ন্যায় বিচার দুইটাই প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে? তো এই বেসিক অ্যাজাম্পশন দুইটা হচ্ছে ধরেন মদিনা বইয়ে ন্যায় বিচার এবং সাম্য দুইটা আইডিয়ার বেসিক মিলটা যেখানে আছে সেটা হচ্ছে এখানে যে দুইটাই একরকম দুনিয়ায় নাই এবং অনাগত সময় আমরা অর্জন করতে চাই, এই ইম্পালসটা এইটারই হচ্ছে আসলে বইটার মধ্যে আমি ধরার চেষ্টা করছি, রাদার দ্যান সাম্যর কোনো একটা আইডিয়া দেওয়ার চাইতে আর কি, ঠিক আছে? কারণ সাম্য নিয়ে তর্ক আমরা করতে পারবো, ঠিক আছে? একটা সমাজে একটা গিভেন টাইমে একটা গিভেন মোমেন্টে সাম্য আইডিয়াটা কি হইতে পারে সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হইতে পারে, অনেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হইতে পারে, কিন্তু আগে জরুরি যেটা ধরেন আমাদের তো বেসিক সাম্য, ধরেন একেবারে বেসিক অপরচুনিটির সাম্য আমাদের সমাজে নাই, ঠিক আছে? হ্যাঁ, যেটা একেবারে লিবারাল সাম্যের আইডিয়াও, যেটা মানে একেবারে বামপন্থী বাদ দেন, একেবারে জেনারেল লিবারাল পুঁজিবাদী যে আইডিয়া, সেইখানে যে সাম্যর যে কনসেপ্ট অপরচুনিটির যে সাম্য, সেটা তো আমাদের সমাজে নাই। আমাদের ফ্রি হেলথ কেয়ার নাই, আমাদের মানে ফ্রি এডুকেশন নাই সবার জন্য, ঠিক আছে? এরকম নানান রকম প্রবলেম আছে তো, ঠিক আছে? পুলিশ মারতাছে হচ্ছে বিপ্লবের ঘোষণাপত্রে বোধহয় এর চেয়ে বোধহয় আরো কম চাওয়া হয়েছে, সেটা চাওয়া হয়েছে যে মানুষের ভেদাভেদটা কেবলমাত্র তার যোগ্যতার ভিত্তিতেই হবে, যার ভিত্তিতে আসলে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে, যে তুমি যত বেশি যোগ্যতা অর্জন করবা এবং স্কিল অর্জন করবা তুমি তত বেশি ধনী হবা, মানে এলন মাস্ক হবা, বিল গেটস হবা, তাতে সমস্যা নেই। কিন্তু এই যে ন্যূনতম যে একটা যে রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে যে সাম্য,
এটাও বোধহয় আমাদের এখনো অর্জন করা বাকি আছে নাকি? না, সেটাই তো অধিকার। আইনের কথাই বলেন, আমাদের দেশে কি আইন সবার জন্য সমান নাকি? ঠিক আছে, হ্যাঁ, যে পুলিশ যে মারতাছে রাস্তায়, যে রিক্সাওয়ালাদের চাকা পাংচার করে দিচ্ছে, পিটাচ্ছে, ঠিক আছে, এই যে বৈষম্য, পুলিশ বইলা ধরেন রিক্সাওয়ালারে মারতে পারতেছে, ঠিক আছে, হ্যাঁ, মানে এত ভয়াবহ বৈষম্য আর অবিচার, মানে এর মধ্যে থেকে আসলে ধরেন মানে বেসিক্যালি সাম্য নিয়ে আমাদের অত টেকনিক্যাল আলাপে যাওয়াটা আমার কাছে মনে হয় যে আমাদের সময়ই হয় না। একেবারে খুবই বেসিক ছোট ছোট সাম্যের কিছু ব্যাপার আছে যেগুলো আমরা অর্জন করতে পারিনি। ফ্রেঞ্চ রেভলিউশনের সাম্যের আইডিয়া তো আমাদের আসলে ওইটার সাথে আমরা মানে এই ব্যাপারটা খেয়াল করা দরকার। এই যে বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের আইডিয়া নিয়ে যখন থেকে আলাপ হওয়া শুরু করছে, বুঝছে, বিশেষ করে ইসলামপন্থীদের মধ্যে প্রতিক্রিয়াশীল একটা অংশ, বেসিক্যালি আসলে এটা হচ্ছে জামাতি মানসিকতার পরাজিত একটা অংশ, ঠিক আছে, এরা হচ্ছে মানে কখনোই হচ্ছে বাংলাদেশের মানুষের যে আন্দোলন সংগ্রাম, সমাজ পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, এগুলোর সাথে কখনো খাপ খাওয়াইতে পারে না। এরা এখন প্রচার করা শুরু করছে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এগুলো নাকি ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব ওটা হলো সাম্য, মৈত্রী, এখন এরকম তিনটা ইয়া দেওয়া, এই যে এমব্লেমের মধ্যে এরকম তো বিভিন্ন রকম আছে। অনেক জায়গায় এরকম সাম্য ইয়া পাইবেন, ঠিক আছে, সাম্য শব্দটা পাইবেন, ঠিক আছে। আমরা যখন লাইব্রেরি করছি, লাইব্রেরির মধ্যে এরকম তিনটা ওয়ার্ড ছিল, ঠিক আছে। এখন ঘটনা হইলো যে মানে এইসব একটা টার্ম মিলা দিয়া হচ্ছে, এরকম মিলা ফেলা, এগুলো খুব প্রবলেম। আমাদের এখানে সাম্যের আইডিয়া যে আলাদা ইতিহাস আছে, ঠিক আছে, সেটার বোঝা দরকার। যদিও আমি ডিরেক্টলি হচ্ছে আমাদের এখানকার ইসের সাথে ডিল করি নাই, কিন্তু মানে আমাদের জন্য আকাঙ্ক্ষাটা যে একটা মেসিয়ানিক আকাঙ্ক্ষা, ঠিক আছে, হ্যাঁ, সেইটা আমি আসলে ধরার চেষ্টা করছি। একটা বড় ধরনের কিয়ামত ছাড়া, একটা বড় ধরনের বিপ্লব ছাড়া যে আমরা যে সাম্যের কাছাকাছি যেতে পারবো না। আমি বলতেছি না যে সাম্য আমরা অর্জন করে ফেলবই, ঠিক আছে, যে সাম্য, কারণ আমি তো কোনো সাম্যের আইডিয়া দিচ্ছি না এখানে, হ্যাঁ, কিন্তু বর্তমানের সাপেক্ষে সাম্য, এই ব্যাপারটা খেয়াল রাখা আর কি। যখন আপনি একটা মেসিয়ানিক আইডিয়া থেকে কইবেন যে মাহাদি আসলে ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠিত হবে, আপনি কিন্তু আসলে আপনার বর্তমানের জায়গা থেকে কইতেছেন, ঠিক আছে। আমার মনে আছে 2013 সালে যখন হচ্ছে প্রথম সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের আইডিয়া নিয়ে যখন লেখালেখি শুরু হইলো, খুবই দুইটা আলাদা আলাদা জায়গা থেকে লেখালেখি প্রথম শুরু হইলো। ফরদ মজার লিখলেন, সলিমুল্লাহ খান লিখলেন। দুজনের পজিশন ওই সময় আলাদা, পলিটিক্যালি দুই পোলারিটি আছে, কিন্তু দুজনেই একই সাথে হচ্ছে এই কনসেপ্ট নিয়ে কথা বলা শুরু করলেন। আমি তখন দেখলাম যে এটা তো আসলে জরুরি কাজ, ঠিক আছে, হ্যাঁ, মানে যখন দুই জায়গা থেকে দুই সাইড থেকে যখন মানে অ্যাকচুয়ালি একটা রাষ্ট্রের গাঠনিক ক্ষমতার মানে বেসিক কনসেপ্ট নিয়ে যখন আলাপ শুরু হয়, ঠিক আছে, দ্যাট ইজ এ ওয়ার্ল্ড ফর ফিউচার। মানে যখন এই সংঘাতের বদলে আসলে সমাজের মধ্যে একটা জাতীয় একটা ঐক্যের প্রয়োজন পড়বে, তখন আসলে যে বেসিক প্রিমাইস গুলো লাগবে তার জন্য এগুলো তো দরকারি, ঠিক আছে। যার কারণে আমি ওই সময় থেকে হচ্ছে লেখা শুরু করলাম এই তিন কনসেপ্ট নিয়ে। আমার মনে আছে ওই সময় না, এটা খুব সম্ভবত 2015 সাল, ভুলে গেছি, 2013 থেকে 15 কোন একটা সময়ে সলিমুল্লাহ খানরে, অথবা 14 হইতে পারে, না 15ই হবে, হ্যাঁ সরি, সলিমুল্লাহ খানরে বোধহয় আমি জিয়াদ খেলা বলতেছিলাম, বইটা দিতে গেছিলাম কি বইটা পেয়েছি, তখন সে বলতেছিল যে মানে সাম্যের কথা বলতে হবে এই কারণ হচ্ছে যে মানে সাম্য তো নাই, ঠিক আছে, যা নাই ওটা বললে যত বেশি আমরা বলবো সেটার কাছাকাছি যাওয়া যাইবো আর কি, ঠিক আছে, হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল কথা এগুলো, ঠিক আছে। কারণ ধরেন এইগুলো এক ধরনের প্যাডাগজিক্যাল কাজকর্ম। এই যে বাংলাদেশে গত এই 7 বছর ধরে যে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার নিয়ে অনেকে কথা বলতেছেন, লিখতেছেন, কাজ করতেছেন, এটা একটা প্যাডাগজিক্যাল একটা ভূমিকা পালন করে তো সমাজের মানুষের মধ্যে, এই চিন্তাগুলো ছড়ায়, তো এগুলো হালকা হবে না, আর উপায় নেই আর কি, ঠিক আছে। মানে আমরা আসলে এগুলো কইতে কইতে সাম্যের কাছাকাছি যাইতে থাকি আর কি, ঠিক আছে। সো মানে আমার কাছে যার কারণে ওই মদিনা বইটাতে সাম্যর একটা ধরেন সংজ্ঞা বা সেটার ধরেন ইয়া করার চেয়ে আলটিমেটলি সাম্য আইডিয়াটা ধরেন সেই প্রাচীন কাল থেকে বেশ করে আপনার একটা যে বিভিন্ন লেখার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এটা এসেছে, আকার ইঙ্গিতে এসেছে, বাট আলাদা করে, যেমন আপনি বনি মানে আদমের খেলাফত এবং মানবিক মর্যাদা নামে আলাদা একটা চ্যাপ্টারই লিখেছেন, এরকম কোনো কিছু লেখেননি। এটা একটা মানে এই বইতে মানে আপনি চাইলে লিখলে আর হয়তো পাঠকদের জন্য ভালো হতো, আমাদের সাথে রিলেট করতে পারতো, এটা একটা ইয়া হয়েছে। কিন্তু এই আইডিয়াটা তো থাকবেই, এটা ছিল আপনার বিভিন্ন লেখার মধ্যেই। যেমন বা যেমন ধরেন
ওটা আবার আমি ওইভাবে ইন্টারপ্রিট করেছি এটাও বলা যেতে পারে। যেমন ছোটবেলা থেকে আমি কিভাবে সাম্যর ব্যাপারটাকে আমি মানে ধারণ করার চেষ্টা করতাম ছোট্ট বয়স থেকে, যে আমরা সবাই তো আদম সন্তান, তাহলে আমাদের মধ্যে এই যে এত ফারাকটা কেন, বিশেষত বিশেষত ধর্মতাত্ত্বিক জায়গা থেকে আমার এই প্রশ্নটা আমার মাথায় আসতো যে চলে থেকে তো আমার সাথে আমার হিন্দু বন্ধুরাও পড়াশোনা করেছে, এখন সে ভালো কাজ করলে পারে, আমার সাথে একই সাথে বেহেশতে যেতে পারবে না কেন, বা এই যে ব্যাপারগুলো থেকে আসছিল যে আদম সন্তান তো আমরা সবাই, তাহলে এই পার্থক্যটা তো কোথায় কখন শুরু হলো, বা কোন জায়গাটাতে পার্থক্য, মানুষে মানুষে কোথায় পার্থক্য তৈরি হয়। তো এই ব্যাপারটা আপনার এখানে ছিল তো, এটা একটা ব্যাপার। আর আরো অনেক ব্যাপারই আছে যেটা আমরা আরো একটু পরে হয়তো আসবে। তো আপনি বলছিলেন যে সাম্যটা আপনি সংজ্ঞায়িত এই মুহূর্তেও করতে চান না, আপনি একটা আকাঙ্ক্ষা হিসেবে দেখতে চান। অবশ্যই সাম্য তো আকাঙ্ক্ষা, এবং সাম্যের প্রকারভেদ তো নানা রকম। আমরা যেটা বলছিলাম যে ফরাসি বিপ্লবের যেটা ওয়াদা ছিল সেটা হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক সাম্যটা। এরপরেও যেটা এটাকে তো যারা মার্কস বা তারা তো এটাকে মানে বলবে যে এটা লিবারেল ডেমোক্রেটিক বা বুর্জোয়া বিপ্লব, এবং এর ফলেও আরো অনেক দূর, এরপরেও ইতিহাস আরো অনেক দূর গিয়েছে এবং আর নানা ধরনের মানে এসেছে, মানে ধারণা যুক্ত হয়েছে সাম্যের সাথে। যেমন অ্যাটলিস্ট সোভিয়েত ইউনিয়নের পতনের পরও একটা জিনিস সোভিয়েত ইউনিয়নের রেশ হিসেবে থেকে গেছে, সেটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার, এবং সেই অর্থে সামাজিক ইকোনমিক ইকুয়ালিটির যে ধারণাটা, এবং সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমিক্স এর যে ধারণা, সেদিকেও আমরা পরে যাব, এবং আমাদের আগামী সেশনে হয়তো সে বিষয়ে আলোচনা করা যাবে। কিন্তু রাজনৈতিক এবং সামাজিক যে সাম্যের ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের আজকের আলোচনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো আমি যেটা ছোট একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে মানে ওই আমার নিজের যে ব্যক্তিগত যে সাম্যের আইডিয়া, ঠিক আছে, সেটা যথেষ্ট পরিমাণে বামপন্থী ধারার, বর্তমানে যারা বামপন্থী ধারার আর কি, ঠিক আছে। হ্যাঁ, আমি খুব কাল্পনিক কোন সাম্যের কথা বলি না। বেসিক্যালি ধরেন বেসিক যেই হেলথ রাইট, এডুকেশন রাইট, ঠিক আছে, খাওয়া পড়ার অধিকার, ঠিক আছে, হ্যাঁ, শিক্ষা অর্জনের ক্ষেত্রে সমান অপরচুনিটি, ঠিক আছে, হ্যাঁ, সবার জন্য সমান অপরচুনিটির সাম্য যেটা, ঠিক আছে, হ্যাঁ, আমি খুব বেশি এর চেয়ে বাইরে আমি আপাতত যাই না। প্র্যাকটিক্যাল সাম্য যেটা আমি চাই সেগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, সবাই সমান বিচার পাক, সমান অপরচুনিটি পাক, এতটুকুই। হ্যাঁ, আমি কইতাছি না যে ধরেন ওই সব প্রাইভেট মালিকানা এখনই গুছিয়ে দাও, কারণ আমি জানি এটা বলা হবে মানে জাস্ট একটা বলা, কারণ চাইলে তো আর আমি সেটা বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে আমি সেটা হচ্ছে, কারণ বাংলাদেশের রাষ্ট্রের ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্টের এখনো অনেক রকম মানে আপনার অনেক ইয়ের মধ্যে দিয়ে যাইতে হবে, রিয়ালিটি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে ধরেন এটা তো খুব বেশি কিছু চাওয়া না, এটা শুধু সোভিয়েত ইউনিয়ন বাদ দেন আপনি, এই যে ওয়েস্ট ইউরোপ, যার হ্যাঁ, এই কান্ট্রিগুলোরে ধরেন বার্নি বলে সোশ্যালিস্ট কান্ট্রি, কেন বলে? কারণ এই কান্ট্রিগুলো এক সময় ছিল সোভিয়েত ইউনিয়নের বর্ডারে, এবং ওদের তো সোভিয়েত ইউনিয়নের সাথে কম্পিটিশন করতে হয়েছে। হ্যাঁ, ক্যাপিটালিস্ট রাষ্ট্র, কিন্তু ওয়েলফেয়ার সিস্টেম দাঁড় করাইতে হয়েছে। হ্যাঁ, তো যার কারণে এইসব সমাজে যতটুকু সাম্য আছে একটা টোটাল ক্যাপিটালিস্ট সমাজে, ঠিক আছে, হ্যাঁ, ওইরকম ধরেন আমেরিকা আবার সেটা নাই, ওটা প্রচন্ড অন্য টাইপ ক্যাপিটালিজম, মানে আমেরিকান ক্যাপিটালিজম যেটা, নিও লিবারাল ক্যাপিটালিজম যেটা, বা ইংল্যান্ড যেদিকে গেছে, হ্যাঁ, মানে মোটামুটি মার্গারেট থেচারের সময় থেকে, হ্যাঁ, মানে আমেরিকাও একসময় মোর ওয়েলফেয়ার ছিল, ঠিক আছে, আমেরিকাও একসময় মোর ওয়েলফেয়ার ছিল, যেটা ধরেন এই যে ফোর্ডিও যুগ বলা হয় আর কি, হ্যাঁ, অ্যাসেম্বলি লাইনের যুগ। হ্যাঁ, এখন ওই যুগ তো শেষ, নিও লিবারালিজম যে ইকোনমিক যে বিল অফ রাইটস এর কথা, বা ইকোনমিক, হ্যাঁ, ওই সময় বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইকোনমিক সাম্যের কথা আমেরিকাতে উঠেছিল, এবং বার্নি স্যান্ডার্স তো সম্ভবত ওই এফডিআর টাইপেরই, যে সোশ্যাল ওয়েলফেয়ারটা ইন্ট্রোডিউস করতে হবে, এই জাতীয় ব্যাপারগুলো দিয়ে বেশ জনপ্রিয় হলেন আমেরিকায়। অবশ্য ডেমোক্রেটিক পার্টির মনোনয়নই পাননি। যাই হোক, সেটা আমরা ওদিকে না যাই। তো এখন আমাদের কথা হচ্ছে, আমরা অর্থনৈতিক সাম্য নিয়ে বললাম যে অর্থনৈতিক সাম্য তো দিল্লি দূর অস্ত, আমরা এখনো যাকে বলে ঢাকায় মানুষজন পৌঁছাতে পারে এরকম যে অবস্থা, সেই ক্ষেত্রে আমরা যেটা যাচ্ছি সামাজিক এবং রাজনৈতিক সাম্য। এবং সামাজিক এবং রাজনৈতিক সাম্য বলতে আপনি কি বোঝেন, এটা একটু যদি দর্শকদের একটু বলেন, তাহলে আমরা পরবর্তী আলাপে যেতে পারবো। হ্যাঁ,
আপনি অবশ্যই হ্যাঁ, ইতিমধ্যে উদাহরণ দিয়েছেন, তারপর আরেকটু আমার মনে হয় এটা নিয়ে মানে সামাজিক এটা নিয়ে বেশি আলাপ না করাই ভালো আর কি। কারণ হচ্ছে যে মানে মেবি আমরা আসলে ধরেন আজকের যে বিষয়, হ্যাঁ, যে টেক্সট গুলা নিয়ে আপনি আলাপ করতেছেন বা আমার যে টেক্সট, হ্যাঁ, সেগুলো থেকে যদি আমরা আলাপে আগাই তাহলে ভালো হয়। এমনিতে সামাজিক ও রাজনৈতিক সাম্য বলতে ধরেন আমাদের জন্য এই মুহূর্তে আসলে ধরেন ওই যে যেটা আমি বলতেছি আর কি, যে বেসিক কিছু রাইটস এর জায়গা আছে, ঠিক আছে, বিচার থেকে শুরু করা মানে আপনার শিক্ষা, স্বাস্থ্য, মানে আপনার কর্ম, ঠিক আছে, মানে এই ব্যাপারগুলোর ক্ষেত্রে তো ধরেন মানে আপনার মানুষের মধ্যে তো সাম্য দরকার আর কি, ঠিক আছে। মানে মানুষ তো আপনি বাংলাদেশে কত শিক্ষিত পোলাপান হচ্ছে মানে কাজকর্ম পায় না, ঠিক আছে, তাই না? মানুষের তো ধরেন কোনো সেফটি নেট নাই। চিকিৎসার অভাবে ওই দিন এক সাংবাদিক বড় ভাই মারা গেছে খবর পেলাম আর কি। মানুষ ওই চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। দীর্ঘদিন সাংবাদিক হিসেবে কাজ করছে বোধ হয়, মানে সারা জীবনই সাংবাদিক হিসেবে কাজ করা একটা মানুষ মারা যাচ্ছে, কোনো সেফটি নেট নাই, ঠিক আছে। রাষ্ট্র দেয় না সেফটি নেট, তার পেশাজীবী সংগঠনেরও কোনো সেফটি নেট নাই, ঠিক আছে। মানে দ্যাট ইজ এ রিয়ালিটি আর কি দুনিয়ার। কিন্তু মানে আপনি মানে আমাদের অবস্থাটা যে কত খারাপ এটা আসলে ধরেন দুনিয়ার একটা উন্নত বিশ্বের মানুষের পক্ষে বোঝা একটু টাফ আর কি। হ্যাঁ, যে আপনি টাকার অভাবে মারা যাচ্ছেন, এটা একটা রিয়ালিটি, কিন্তু দুনিয়ার সব জায়গায় রিয়ালিটি এটা না টাকার অভাবে মারা যাওয়া। কারণ একটা সেফটি নেট থাকে, একটা হেলথ কেয়ার একটা সিস্টেম থাকে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আপনি টাকার অভাবে মারা যাচ্ছেন, এটা যে কি পরিমাণ বৈষম্য। বা আপনি টাকার অভাবে পড়ালেখা করতে পারতেছেন না, হ্যাঁ, আপনার যে বিষয়ে ট্যালেন্ট আছে সেটা পড়তে পারতেছেন না। বাংলাদেশে এই বেদনা নিয়ে, এই যাত্রা নিয়ে যে কত ইয়ং পোলাপান মানে বিকশিত হওয়ার আগে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, মানে এই আমার সামাজিক ও রাজনৈতিক যে সাম্যের আইডিয়া এগুলো খুব বেসিক, মানে ধরেন যে খুব মানে প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি আর কি। কিন্তু সাম্য ইটসেলফ অনেক পাওয়ারফুল একটা আইডিয়া, যেটা হচ্ছে আপনার মানে সাম্য, ন্যায় বিচার, এগুলো খুবই, এগুলো ড্রাইভ একরকম, বুঝছেন। ইবনে সিনা একবার মানে একটা একটা লেখায় যিনি লিখছিল যে মানে সভ্যতার ড্রাইভই হলো আপনার ন্যায় বিচারের ড্রাইভ আর কি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে মানে বেসিক্যালি সে আসলে বলতেছিল যে সমাজে নামাজ রোজা মানে নামাজ মসজিদ এগুলোর কি কারণে দরকার, কারণ এগুলো আসলে দিন শেষে ওই যে ন্যায় বিচারের ড্রাইভটা, পরকালের ন্যায় বিচারের ড্রাইভটা বাঁচায় রাখে আর কি, ঠিক আছে। হ্যাঁ, পরকালের ন্যায় বিচারের ড্রাইভটা কেন থাকে? কারণ ইহকালে যখন আপনি বিচার পাচ্ছেন না, ধরে যে বাংলাদেশের মানুষ বিচার দিচ্ছে বারবার আল্লাহর কাছে, ঠিক আছে। হ্যাঁ, দেখবেন যে এক রিক্সাওয়ালা বিচার দিতেছে আল্লাহর কাছে, ঠিক আছে। কারণ হচ্ছে যে মানে কার কাছে বিচার দেবে, ব্যাপারগুলো এরকম আর কি, ঠিক আছে। তো ওই যে মাহাদির ব্যাপারটা ওরকমই। মাহাদি নিয়ে যখন প্রথম হাদিস গুলো যে সময় লেখা হইলো, ওই সময় মানুষের মধ্যে এই চিন্তাই ছিল, ঠিক আছে, যে তিনি যখন আসবেন তখন দুনিয়ারে ন্যায় বিচার এবং সাম্য দ্বারা এতটাই পরিপূর্ণ করে দিবেন যতটা তো আপনার অবিচার এবং জুলুম দিয়ে পরিপূর্ণ ছিল আর কি, ঠিক আছে। এখন এইগুলো তো ধরেন ওই যে এইসব বেশিরভাগ হাদিস বেসিক্যালি উমাইয়া আমলে তৈরি হওয়া হাদিস আর কি, ঠিক আছে। হ্যাঁ, মানে এগুলো তার আগে ধরেন তার আগে আরো অন্যান্য কগনেট মানে আরো অন্যান্য পূর্বসূরি থাকতে পারে। হ্যাঁ, হয়তো ইহুদিদের মধ্যে এই টাইপের ভবিষ্যৎবাণী ছিল রোমানদের ব্যাপারে। হ্যাঁ, হ্যাঁ, রোমান শাসনের ব্যাপারে। হ্যাঁ, তো মানে এই যে এগুলো থাইকা যায়। টায়ার শহরের জায়গায় কনস্টান্টিনোপল আসে, যা শহরের নাম চেঞ্জ হয় কিন্তু ফ্রেমওয়ার্কটা থাইকা যায় আর কি, ঠিক আছে। এই যে সাম্যের আকাঙ্ক্ষা, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা, আমি মদিনা বইয়ে ওইটাই ধরতে চাইছি আর কি, ঠিক আছে। ওই আকাঙ্ক্ষাটারে ধরতে চাইছি রাদার দেন মানে একটা সংজ্ঞা দেওয়া। আসলে সবসময় লাগে না সংজ্ঞা দেওয়া বা ব্যাখ্যা করা। ধরেন প্লেটো তার সবচেয়ে বেশি বিখ্যাত মানে কনসেপ্ট কি প্লেটোর, সেটা হলো ফর্ম বা আইডিয়ার যে বা আকারের যে ইয়া মানে কনসেপ্ট। প্লেটো জীবনে কোনোদিনে এর কোনো সংজ্ঞা লেখেনি। ফুকো এত বিখ্যাত পাওয়ার নিয়ে, পাওয়ার সংক্রান্ত ফিলোসফার হিসেবে ফুকো জীবনে পাওয়ারের কোনো সংজ্ঞা লিখছে কখনো কোথাও? অনেক সময় লাগে না কিছু কিছু কঠিন কনসেপ্ট আছে যেগুলো সংজ্ঞা দেওয়ার চেয়ে যেগুলোর সাথে আসলে ইন্টিমেটলি মানে আপনার একটা একটা ইন্টিমেট বোঝাপড়া মোকাবেলা করাটা, মানে ইন্টিমেট বোঝাপড়া, আর্টিকুলেশন, ঠিক আছে, এক ধরনের ধরেন কিছু অবজেক্টের উপর নির্ভর করে সেগুলার একটু আলোচনার মধ্যে নিয়ে আসা, একটু বিস্তৃত করার মধ্যে দিয়ে আমাদের চিন্তার জায়গাগুলো প্রসারিত হয়। হ্যাঁ, রাদার দেন কোন একটা সংজ্ঞায় বিশ্বাস করে সেগুলা জাস্ট চাপায় দেওয়ার চাইতে। সেই জায়গা থেকে আমরা কিছু আপনার একটা জায়গা থেকে আমি একটা পড়বো এবং সেই জায়গা থেকে আমাদের আলোচনাটাকে আগালে হয়তো কাজের কাজ হবে, কারণ এই বিষয়গুলো নিয়ে এখন আমাদের সমাজে তর্ক আছে। তো আপনি বলছিলেন বিশেষত এই যে হাজেরাবাদ নিয়ে আপনি এর পরেও লিখেছেন, যাই হোক সে বিষয়ে যাব না, কিন্তু আপনি ওই প্রথম অধ্যায়ে হিজরত নিয়ে যখন লিখছিলেন তো একটা জায়গায় লিখছেন যে ভাবে দুঃখে যে বনি
ইসমাইল এবং বনি ইসরায়েলের ফারাক তেমন নেই, তা আমাদের এর আগের আলাপে যথেষ্ট পরিষ্কার হয়েছে। তবে একটি জাতি হিসেবে বাংলাদেশিদের হাজেরার সন্তান ধরনের অস্তিত্বটি নিয়ে বর্তমানে আলাপ তোলা দরকার। সফা ভাষা জাতীয়তাবাদকে ইতিহাসের যে প্রোগ্রেসিভ ফ্রেমওয়ার্কে রেখে বিবেচনা করেছেন তা আমাদের জন্য সমস্যার। জাতীয়তাবাদকে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে হাজির করে সলিমুল্লাহ খান এই সমস্যাটি চিহ্নিত করেছেন। ভাষা, সংস্কৃতি বা নৃতত্ত্বের মধ্যে কোনো ভিত্তির উপর দাঁড় করিয়ে আমরা তাই বাঙালি বা বাংলাদেশি জাতির ধারণা এই লেখায় বা এই পুরো বইয়ে খুঁজতে যাব না। অর্থাৎ এই বিষয়টা ব্যাখ্যা করেন। এবং আমরা এই যে বাংলাদেশের নাগরিকত্বের ব্যাপারটা যখন আসবে, আলোচনা করতে হবে আমাদের, তো তখন আমরা কিসের ভিত্তিতে নির্ধারণ করব কে আমাদের ক্ষেত্রে অপর, কে এই বিষয়টা নিয়ে আমাদের ওই সাম্যের ধারণা এখানে সবচেয়ে বেশি বোধহয় ধরা পড়বে। দেখেন, আমি যে ব্যাপারটা করছি এই বইতে, সেটা হচ্ছে যে আমি আসলে কোনো ওই যে ধাত বা দাঁড়ায় যথাসম্ভব একটা অন্টোলজিক্যাল পলিটিক্যাল একটা ইমেজারি বলতে পারেন, সহজ করে আমাদের মাসুম বাচ্চাদের জন্য একটু সহজ করে বলতে হবে। আমি বুঝতে পারছি। ধরেন আলোচনার সাথে একটু মিল আছে যে ফুকো এবং চমস্কির যে তর্কটা হচ্ছিল যে একজন তো মানুষের নেচার ডিফাইন করে দিচ্ছেন, ডিফাইন করে দেয় যে নির্দিষ্ট একটা এটা একটা ইয়া আছে, গঠন একটা সংজ্ঞা আছে, এরকম একটা বিষয়। এটা হচ্ছে ধাতবাদিতা নাকি? এটা হচ্ছে ধাতবাদী বলতে বোঝাচ্ছে যে ধরেন যে কোনো কিছুর একটা এসেন্স বা ধাতের ধারণায় বিশ্বাস করা আর কি, ঠিক আছে? যেমন বাঙালিত্বের কোন একটা এসেন্স বা ধাত আছে, হ্যাঁ, সেটা মনে করা, বা ধরেন ইসলামের কোন একটা এসেন্স বা ধাত আছে সেটা মনে করা আর কি, ঠিক আছে? হ্যাঁ, বা সেটা নাই মনে করে হাহুতাশ করা, ঠিক আছে? আমি আজকের আলোচনার প্রয়োজনে আমি একটু যে আপনার আহমদ শরীফের দেখতেছিলাম আর কি, বইটা রচনাবলীটা দেখতেছিলাম, যেখানে সে বাংলাদেশিদের নিয়ে লিখছে। তো এই ব্যাপারটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের এখানে বাঙালির ইতিহাস নিয়ে যারা লিখছেন তারা চিন্তা চেতনায় বেসিক্যালি রেসিস্ট হয়ে গেছে, বলতে খারাপ লাগে, ইনক্লুডিং আহমদ শরীফ, ঠিক আছে? তারা ভয়াবহ রকম অবসেসড বাঙালির রক্ত কেন সংকর এই ব্যাপারটা নিয়ে। তাদের ধারণা যে ইংলিশরা, জার্মানরা এরা হচ্ছে বিশুদ্ধ রক্তের লোক, আর আমরা বাঙালিরা মিশ্র রক্তের লোক। এটা যে কত ভুল একটা ধারণা এবং কত ভুল একটা বিশ্বাস। এবং এই ভুল বিশ্বাসটা তারা এই কারণে ক্যারি করে, কারণ তারা মনে করে যে একটা জাতি শুধু ভাষা না, রক্তের দিক থেকেও শুদ্ধ, ঠিক আছে? এই যে আহমদ শরীফের যে বাঙালি ধারণা নিয়ে সে ধরেই নিছে যে বাংলা এক সময় একটা একটা আলাদা ভাষা ছিল, পরে সেটা ভাগ হয়ে উড়িষ্যা, আসামি, বাঙালি এগুলা হয়েছে। ব্যাপারটা আমি অনেকদিন আগে পড়েছিলাম, বাট এটা থেকে কি রক্তের ইয়াটা বলবো নাকি আমাদের যে অন্য জায়গা থেকে করা যায়? রক্তেরও সে বারবার রক্তের কথা বলতেছে। তো আমি যে এই কারণেই রক্ত সংকর, বর্ণ সংকর, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মিশ্র রক্ত, মিশ্র জাতি, ঠিক আছে? এই যে বাঙালি সংকর জাতি, এটা কবে থেকে শুরু হয়েছে আমি জানি না, ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে আমার ধারণা। কারণ বাংলার এই অঞ্চলের ইতিহাস নিয়ে যারা লিখছে তারা এই ব্যাপারটা রীতিমতো অবসেস যে আমরা বাঙালিরা এই যে রক্ত সাংকর্য শব্দটা ব্যবহার করছে এখানে আহমদ শরীফ, ঠিক আছে? খুবই হিটলারি টাইপের ধারণা। হ্যাঁ 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 হ্যাঁ। এবং আপনি বাঙালির ইতিহাস নিয়ে যত এখন পর্যন্ত, এবং এগুলা আসলে ভারতের বেশি, বুঝছেন? ইন্ডিয়া এগুলা করছে, কারণ ইন্ডিয়ার যে ইতিহাস বোঝার যে পদ্ধতি, ইন্ডিয়া এখনো স্কলারশিপের মধ্যে এত রেসিজম। ওইখানে হিন্দুত্ববাদ কেন এত শক্তিশালী? কারণ পুরো ওদের স্কলারশিপের মধ্যে ভয়ঙ্কর রকম রেসিজম আছে স্কলারদের মধ্যে। আমাদের বাঙালি স্কলাররা যারা বাংলা ভাষা, সংস্কৃতি বা বাঙালি জাতির নৃতত্ব নিয়ে লিখছে, শোনেন, ভারতবর্ষের বাইরে দুনিয়ায় খুব বেশি জায়গায় আপনি পাইবেন না এখনো ওই যে আর্য, দ্রাবিড়, এরকম অস্ট্রিক, যে এরকম এই যে আপনার 150 বছর আগের যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কে ভাগ করে এইভাবে হচ্ছে রেস হিসাব করে, আপনি ভারতবর্ষের বাইরে খুব বেশি জায়গায় পাইবেন না। ভারতবর্ষ এখনো সেই আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী যে রেসিস্ট যেই জ্ঞানতত্ত্ব, সেই জ্ঞানতত্ত্ব আটকায় রয়েছে, ঠিক আছে? আমি হচ্ছে এই যে
এনিওয়ে যেই কারণে এই কথাটা বললাম রক্ত সংকরের আইডিয়াটা, কারণ আম্মু শরীফ মনে কইতাছে যে এই জায়গার মানুষ সবসময় পরাজিত, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে হচ্ছে এখানে হচ্ছে শাসন করছে, ঠিক আছে, হ্যাঁ, বিভিন্ন জাতি এখানে আসছে যার কারণে আমগো রক্ত মিশ্রিত। তো ইউরোপের ইতিহাসটা কি? ইউরোপের ইতিহাসটা কি? ইংলিশদের ইতিহাসটা কি? ইংলিশ ভাষাটার ইতিহাসটা কি? ইংল্যান্ডে বহু আগে ধরেন বলতে পারি যে সেল্টিক জাতি যাদেরকে বলা হয়, সেল্টিক ভাষাভাষী কিছু জাতি ছিল, ঠিক আছে। তারপরে সেখানে জার্মানিক ভাষাভাষী বিভিন্ন জাতিরা গেছে, অ্যাঙ্গেলসরা যাদেরকে অ্যাঙ্গেলস বলে, যেখান থেকে আপনার ওই ইংলিশ শব্দটা আসে, স্যাক্সনরা গেছে, হ্যাঁ, আপনার স্ক্যান্ডিনেভিয়ানদের তো একটা বড় স্ক্যান্ডিনেভিয়ান বেশ কয়েকটা মাইগ্রেশন হয়েছে একটা পর্যায়ে গিয়া। সবশেষে আমরা এখন যেটা ইংলিশ মোটামুটি একটা জাতিসত্তা যেটা দাঁড়াইছে, সেটা দাঁড়াইছে হচ্ছে ফ্রেঞ্চ, বিশেষ করে আপনার ফ্রেঞ্চ নরম্যান যারা, ফ্রান্সের নরম্যান অঞ্চলের যে আপনার জমিদাররা বা রাজারা ছিল, তাদের শাসনের অধীনে ফরাসি ভাষার অধীনে সেখানে একটা ইংলিশ জাতিসত্তার বিকাশ লাভ করছে, হ্যাঁ, সেখানে একটা ইংলিশ ভার্নাকুলার তৈরি হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, জার্মান ফ্রেঞ্চ মানে পুরনো যেই আপনার জার্মানিক ভাষা, পরবর্তী ধরনের আপনার ফ্রেঞ্চ ভাষা এবং ল্যাটিন ইনফ্লুয়েন্স, এগুলোর মাধ্যমে, ঠিক আছে, হ্যাঁ, এগুলো। আরে ইংল্যান্ডের একটা সময়ে যে মুদ্রা, আমি সেই মুদ্রা দেখছি যখন হচ্ছে আপনার কর্ডোবান, যখন হচ্ছে আপনার আন্দালুসের মুসলমানরা বেশ শক্তিশালী, ওই সময় ইংল্যান্ডের মুদ্রায় পর্যন্ত ইয়া ছিল আপনার ইসলামী মুদ্রার ধাঁচা হচ্ছে ওরা মুদ্রা পর্যন্ত বানাইছে, হ্যাঁ। তো এই যে ধারণা বিদেশি মানে একসঙ্গে এসেন্সের ধারণায় ধরেন ইংলিশরাও বিশ্বাস করতো, জার্মানরা মনে করতো ওরা, ঠিক আছে, ইংলিশরা একটু বিকৃত, এরকম মনে করতো আর কি। আমাদের এখানে বড় বড় স্কলারদের মধ্যে এই রোগ আছে, হ্যাঁ, তারা মনে করে যে দুনিয়ার কিছু জাতি শুদ্ধ আর আমরা বাঙালি জাতি বুঝি, সারা জীবন বিভিন্ন জায়গা থেকে আইসা হচ্ছে আমাদের রক্ত মিশ্রিত হয়ে আমরা একটা ইয়া জাতি হয়েছি। এগুলো খুবই প্রবলেমেটিক আইডিয়া, ঠিক আছে। তা আমি আসলে যে বাঙালির ভাষাগত বা রক্তগত যে ধাত, এসব ধাতের আইডিয়ার বদলে আমি এক্সিস্টেন্স, আমাদের বর্তমান এক্সিস্টেন্সটা কিরকম এই বিশ্বের সাপেক্ষে, এই বিশ্ব ব্যবস্থা, এই অর্থ অবস্থা, যে দুনিয়ার যে অর্থ অবস্থা ভারতীয় উপমহাদেশে, হ্যাঁ, আমাদের অবস্থাটা কি আর কি, ভৌগোলিক ভাবে, রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে আমাদের যে অস্তিত্বটা, সেই অস্তিত্বটার জায়গা থেকে হচ্ছে আমি হচ্ছে বাঙালি, বাংলাদেশ বা আপনার এই অঞ্চলের মানুষ, তাদের যেই এবং সেই তো মানুষের বিঙের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভাষা। ভাষা ছাড়া আমরা আমাদের এই যে অস্তিত্ব, সত্তাটাকে আমরা প্রকাশ করি কিভাবে? তার মানে এই না যে এই বাংলা ভাষাই হচ্ছে অনেক পুরনো ভাষা হতে হবে আমাকে। তবে এই দিক থেকে আমার বরং আহমদ শরীফের লেখাকে বেশ ইম্পর্টেন্ট মনে হচ্ছে। একটা লেখা ছিল মধ্যযুগে বাংলা সাহিত্য, ওখানে উনি লিখছেন যে অনেকে দাবি করার চেষ্টা করে যে এই যে চর্যাপদ বাংলা ভাষা নিদর্শন, সুতরাং চর্যাপদ বাঙালির ঐতিহ্য, হাজার বছরের ঐতিহ্যের একটা অংশ, হাজার বছর। তো এটার কারণে এটা উনি নাকচ করেছেন যে এটা তো অনেকেই দাবি করে, হিন্দি ভাষীরাও, তারপরে কোরিয়া ভাষীরাও দাবি করে যে এটা তাদেরও নিদর্শন। এই সময় আসলে বাংলা ভাষাটা স্পষ্ট করে বিকশিত হয়নি। এবং তারপরে আমরা একটা জিনিস দেখছি যে 150 বছরের ইতিহাস, মানে অন্ধকার যুগ বলা হয় বাংলা সাহিত্যে, হ্যাঁ। তো এই অন্ধকার যুগের সাথে আবার ইসলামের আগমন, বিশেষত ইসলাম না বলে তুর্কি আক্রমণ বলি, বা তুর্কিদের এদেশে আসা বা শাসন কার্য শুরু করাকে রিলেট করা হয়। উনি এই মিথটাকে ভেঙেছেন যে ওই সময় আসলে বাংলা ভাষা মৌখিক রূপেই ছিল, এটা লিখিত রূপ পায়নি সুলতানি আমলের আগ পর্যন্ত। তো আপনি শেষ করেন। হ্যাঁ, না, যেটা বলছিলাম যে উনি কিছু কিছু জায়গায় নিজেকেই বোধহয় কন্ট্রাডিক্ট করেছে, যে যেমন এই দিক থেকে বলছেন যে বাংলা ভাষা অনেক পরের ভাষা হলে সেটার সাথে অবশ্যই উড়িয়া এবং মানে অন্যান্য ভাষা, অহমিয়া ভাষার মিল থাকতে পারে। এমন কথা হচ্ছে মিল তো আছেই, আবার অমিলের জায়গাটাকেও স্পেস দেয়া বা তাকে তার মতো করে চর্চা করতে দেয়া, এই তর্কটা তো আমাদের জন্য প্রাসঙ্গিক, কারণ আমাদেরও প্রমিত ভাষার নিয়ে নানা তর্ক বিতর্ক, আমরা কাউকে সাইড লাইনে ফেলে দিচ্ছি। এবং আমরা এখন তো ওই যে শব্দটা হয়ে গেছে খ্যাত, মানে খ্যাত শব্দটা ইটসেলফই প্রমাণ করে যে আমাদের প্রমিত নিয়ে একটা দ্বন্দ্ব সমাজের মধ্যে আছে। এবং কৃষকের সন্তান, বিশেষত যারা ওই মফস্বলের সন্তান, তারাই বেশি অপদস্থ হচ্ছে তথাকথিত আমাদের যে শহুরে সভ্য লোকজনের হাতে। সুতরাং সেই জায়গা থেকে ভাষা বর্তমানে, আমি যদি ভাষার কথাও বলি,
ভাষা ভিত্তিক ওই পরিচয়ের যে একটা গণ্ডি, যে আমার একটা মাত্রই পরিচয় এবং সেটা ভাষা ভিত্তিকই হতে হবে, এটা এটা না, এই জায়গা থেকে না, বরং আমি যেটা জায়গা থেকে ভাষাটাকে দেখি এবং আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় ভাষাটা, সেটা হচ্ছে এই যে শ্রেণী জায়গা থেকেও বটে। কারণ বাংলা ভাষা ভবিষ্যতে এই ঢাকা শহরের শিক্ষিত শহরের লোকজন বাঁচাবে বলে আমার মনে হচ্ছে না। এটাকে বাঁচাতে পারে কেবলমাত্র গ্রামগঞ্জের কৃষক শ্রমিক বা শহরের শ্রমিকেরা। এর বাইরে অন্য কেউ বাঁচাবে না, কারণ তাদের তাদের ভবিষ্যৎ অন্য জায়গায় সম্ভবত। এইখানে আমি আসলে যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে যে ধরেন মানে অনেক আলাপ তো চলে আসছে আপনার কথায়। মানে আমি কিন্তু ধরেন যে মদিনা বই যে কথাটা বলছি যে মানে বাংলা মানে আমি কিন্তু বলতেছি না যে বাঙালি পরিচয় আমাদের নেওয়া উচিত না, বা বাংলা ভাষা আমাদের পরিচয় নির্ধারণ করতেছি না, সেটা তো করতেছি। আমি তো বাঙালি, আমি কি করবো? আমি বাঙালি হিসেবেই আছি এই দুনিয়ায়, ঠিক আছে? হ্যাঁ, আমার আরো অন্য পরিচয় থাকতে পারে, কিন্তু আমি বাঙালি হিসেবেও আছি। হ্যাঁ, আমি বাঙালি হিসেবে থাকতে পারি, মুসলমান হিসেবে থাকতে পারি, হ্যাঁ, আরো নানান পরিচয় থাকতে পারে, কিন্তু এগুলোর কোনো এসেন্স আছে এবং একটা এসেন্স আরেকটা এসেন্সের সাথে কনফ্লিক্ট করে, এগুলোর বিরুদ্ধে যাচ্ছি আমি। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি একজন মানে আতেল, মানে ইন্টেলেকচুয়াল শব্দ থেকেই তো আতেল শব্দটা আসছে। যাই হোক, একজন আতেল যিনি সম্ভবত এবার 21 পদক পেয়েছেন, তিনি ভাষা নিয়ে প্রসঙ্গে বলছেন ওখানে আগে হচ্ছে মুসলমান, তারপরে হচ্ছে বাঙালি, অনেকে আগে বাঙালি তারপরে মুসলমান, এই ধরনের কথাবার্তা বলছেন। শোনেন, আপনি যদি বইটার বাংলার অনাগত মদিনা বইটার বাংলার অনাগত সমাজ প্রবন্ধটা যদি দেখেন, সেখানে আমি ব্যাপারটা ক্লিয়ার করছি, ঠিক আছে? আপনি যে প্রশ্নটা করছেন বাংলার অনাগত সমাজের, আমি দেখতেছি কোন পেজ, আমি আমার জাস্ট একটা মিনিট সময় দেন, ঠিক আছে? আচ্ছা, ওইটা বাইর করতে করতে আপনারা আমি আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু আহমদ শরীফের নিন্দা করতেছি না। আহমদ শরীফ এখনো খুবই জরুরি। আহমদ শরীফ এখনো জরুরি এই কারণে, কারণ তিনি যে জায়গাগুলোতে রিসার্চ করছেন, হ্যাঁ হ্যাঁ, বাংলা ভাষা, বিশেষ করে মুসলিম সাহিত্য, সুফি সাহিত্য, পুঁথি সাহিত্য নিয়ে তিনি যে কাজ করছেন, ঠিক আছে? এখনো বাংলাদেশে তার বাইরে গিয়ে যে খুব বেশি কাজে গেছে তা কিন্তু না, ঠিক আছে? হ্যাঁ, আমাদের সময় কিছু কিছু লোকজন কাজ করতেছেন, কিছু বন্ধু বান্ধব কাজ করতেছেন, যেমন তাহমিদ আল জামি খুব ভালো কাজ করতেছেন ইদানিং, ঠিক আছে? তো মানে আলটিমেটলি তো ধরেন কাজ তো আগে নেই, যার কারণে আহমদ শরীফ আমাদের কাছে এখনো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার কাছে আমাদের যাইতে হবে, আমিও তার কাছ থেকে অনেক কিছু শিখছি, কিন্তু ওই যে তাদের সীমাবদ্ধতা গুলো আমাদের বোঝা দরকার। যেমন আপনি তখন বলতেছিলেন মধ্যযুগের কথা, তাই না? এখন ধরেন আহমদ শরীফ যে মধ্যযুগ টার্মটা যে ব্যবহার করছেন, ঠিক আছে, এই মধ্যযুগ টার্মটার আসলে অর্থ কি? মধ্যযুগ টার্মটা ইউরোপের ইতিহাস ব্যাখ্যা করার জন্য প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ওরা ভাগ করছিল আর কি। মধ্যযুগ ধরছে যখন রোম সাম্রাজ্যের পতন হয়েছে, ইউরোপে ধরেন মানে বিকেন্দ্রিক এবং ট্রাইব শাসন প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে নগরায়ন কইমা গিয়া গ্রামায়ন হয়েছে বেশি, ঠিক আছে? হ্যাঁ, মুভমেন্ট হয়েছে, বিভিন্ন জাতি গোত্রের প্রচুর পরিমাণ মুভমেন্ট হয়েছে। রামসভা নিজে এখানে কোনটা ঠিক করতেছে? হ্যাঁ, সে বাংলায় যেই সময়টা বলতেছে মধ্যযুগ, ঠিক আছে? হ্যাঁ, সেই সময়টার যে ঘটনাগুলো সে বলতেছে তার সাথে আসলে ইউরোপের মধ্যযুগের আইডিয়ার মিল নাই, ঠিক আছে? এটা হয় কি, আমরা আসলে আমি একটু অ্যাড করি, উনি একটা জায়গায় বলছেন যে 19 শতক এবং 19 শতকের বাংলা যদি রেনেসা ঘটাতে পারে, তাহলে সপ্তদশ শতক, ষোড়শ শতকের বাংলা তার চেয়ে ভালোভাবে রেনেসা ঘটিয়েছে, কারণ বাংলা সাহিত্যের ভাষার বিকাশই ঘটেছে ওই সময়। তো এইখানে ওনার এই আইডিয়া গুলো খানিকটা সেলফ কন্ট্রাডিক্টিং। এর পিছনে কারণ হচ্ছে আমাদের জ্ঞান তত্ত্বগত, আমরা আসলে যে আপনার ইউরোপ, আমরা আসলে নিজেদের মাটিতে খাড়ায় এই আইডিয়া গুলো সবসময় ডিল করি না। তো যার কারণে ধরেন আহমদ শরীফ যে মধ্যযুগ আইডিয়ারে হচ্ছে গ্রহণ করছে। এখন দেখেন কি বলতেছে আহমদ শরীফ এখানে, আমার লেখায় যাওয়ার আগে, বাংলায় তুর্কি বিজয় ঘটে 13 শতকের প্রভাবকালে, কাজেই ভারতবর্ষের পূর্ব দক্ষিণ প্রান্ত বাংলায় মধ্যযুগ শুরু হয় 13 শতকের উষাকালে। মানে বেসিক্যালি মুসলমানরা আসছে, তুর্কিরা আসছে, এটা এসে বলতেছে মধ্যযুগ শুরু হওয়া। হ্যাঁ, কিন্তু তাইলে মধ্যযুগের এখানে ইয়াটা কি, লক্ষণটা কি? তিনি এখানে বলতেছেন যে হ্যাঁ, সেটা হচ্ছে যে এক সেকেন্ড, হ্যাঁ, কাজেই দক্ষিণ ভারত, সরি, ওকে, এনে বলতেছে যে মধ্যযুগ সূচিত হয় নিম্নবর্গের অস্পৃশ্য, মানে এই অঞ্চলের আর কি,
অস্পৃশ্য নিম্নবিত্তের দরিদ্র মানুষের মনোবিচলনের দোহের ফলে, এবং এ বিচলন সম্ভব হয় জন্ম কর্ম নিরপেক্ষ ইসলামের সামাজিক সাম্য এবং মানুষের ব্যক্তিক জ্ঞান বুদ্ধি কর্মের অবাধ প্রয়োগে আত্মবিকাশের ও সমাজ আত্মপ্রতিষ্ঠার অধিকার চাক্ষুষ করার ফলে। এখন আপনি বলেন, এটা কি মধ্যযুগের বিবরণ নাকি লোকজন যখন নতুন আধুনিক হয়েছে সেই আধুনিকতার বিবরণ? পন্থী বা আকবর আলী খানরা বলবে তো উনি তো আধুনিকতা দ্বারা মানে আধুনিক মানুষ হয়ে উনি প্রাচীন আমলে নিজের মানে ধারণাগুলোকে ইম্পোজ করছেন, আরোপ করছেন, এটাও বলতে পারে। সেটা ছাড়াও আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলাম এখন ধরুন মডার্নাইজেশন কবে থেকে শুরু হয়েছে এগুলো নিয়ে তো নানান তর্ক আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইসলামও এক ধরনের মডার্নাইজেশন ছিল প্রাচীনকালের শেষে। হ্যাঁ, মানে বিফোর দ্য ইউরোপিয়ান মডার্নাইজেশন এটা ছিল আরেক ধরনের মডার্নাইজেশন। একটা দিক থেকে তো মনে হয় যে ইসলাম ইটসেলফ ইজ আ প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটি বা ক্রিশ্চিয়ানিজম বিফোর মানে 1000 ইয়ার্স বিফোর দ্য প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট রেভলিউশন। মানে ওটা পুরোপুরি সেম না, কিন্তু ধরেন প্রোটেস্ট্যান্টিজমের যেই প্রোটেস্ট্যান্ট এথিক্সের পিছনে সুন্নি এথিক্সের বড় ধরনের ভূমিকা আছে। হ্যাঁ, যদিও মানে সুন্নিরা হচ্ছে ক্যাপিটালিজমের জন্ম দেন, প্রোটেস্ট্যান্টরা দিছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে মানে অলরেডি একটা ইন্ডিভিজুয়ালিটির আইডিয়া, ব্যক্তি স্বাধীনতার একটা আইডিয়া ইসলাম কিন্তু নিয়ে আসছে, এবং একটা মার্কেন্টাইল সিভিলাইজেশন নিয়ে আসছে। একটা যে মার্কেন্টাইল সিভিলাইজেশনের মধ্যে পার্থক্য আছে যে এখানে বোধহয় ওই যে মার্কেন্টাইলের পরে যে ইন্ডাস্ট্রিয়াল হবে এটা বোধহয় যে যথেষ্ট পলিটিক্যাল বলি আর অন্যান্য সাপোর্ট বলি সেটা ছিল না বলে ওখানে তৈরি হয়নি, যেমন আমাদের এখানেও তৈরি হয়নি ওইটার কারণে। কি কারণে আসলে ধরেন ওই যে মদিনা বই আমি এটা লিখছি যে আমি আসলে বইলা গেছিলাম, এটা কোন বই থেকে পড়ছি এই কারণে নামটা উল্লেখ করি নাই, কিন্তু এটা আসলে কোনো একটা বই আমি পড়ছিলাম একবার, যে একটা পোয়েটিক একটা কথা কি যে 15-16 শতকে যদি ইয়েরা আসতো মানে এলিয়েনরা আসতো দুনিয়ায়, তাহলে তারা মনে করতো যে ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনের বিকাশ ঘটতে যেতেছে আসলে ওই আপনার এই ওসমানী, সাফাভি এবং মোগল অঞ্চলে, ঠিক না? এরা তখন এদেরকেই বেশি অ্যাডভান্সড মনে হচ্ছে মার্কেন্টাইল এবং তা থেকে হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল ইস্যুর দিকে যাওয়ার ক্ষেত্রে। এরপরের যে ঘটনাগুলো ঘটছে, হুট করে ইউরোপ ধুম করে আগে গেল, বিশেষ করে আপনার ইসের দিকে আর কি, আপনার ওই যে কিছু কিছু রাষ্ট্র, আপনার ভূমধ্য সাগরীয় রাষ্ট্রগুলো একই সাথে মার্কেন্টাইল এবং একই সাথে হচ্ছে কলোনিয়াল এবং হচ্ছে জ্ঞান বিজ্ঞান দর্শন সবকিছুতে মানে প্রচন্ড রকম আগে গেল হুট করে। হ্যাঁ, এটা কি কারণে হইলো এটা নিয়ে আসলে প্রচুর পরিমাণ তর্ক আছে। ঠিক আছে, খুব মানে আসলে আমরা তো অনেক রকম ইজি থিওরি বের করছি, ব্যাপারগুলো সবসময় ইজি না, অনেকগুলো ফ্যাক্টর হয়তো এখানে কাজ করছে। ঠিক আছে, তো সেই ফ্যাক্টর নিয়ে আপাতত মানে আমি যে শহরে আছি এটাও একটা শহর যেটা এই সময় হচ্ছে ধুম করে একটা শুরু হয়েছে রিপাবলিকান একটা শহর হিসেবে, এবং সেখানে ধর্মীয় বক্তব্য ছিল নিজেদেরকে নতুন বনি ইসরায়েল হিসেবে দেখা। এগুলো নতুন কিছু না, বুঝছেন? যে কোনো জাতি ইব্রাহিমী ধর্মীয় ঐতিহ্যের মধ্যে প্রচুর জাতি এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করছে নিজেদের জাতিসত্তা বিকাশের টাইমটায়। কথাটা বুঝছেন? হ্যাঁ, কারণ এখানে এগুলো এক ধরনের মডার্নাইজেশন আসলে, যদিও আমরা এখন মানে মডার্নাইজেশন বলতে একটা ধরনের যে ফরাসি বিপ্লবের পরবর্তী টাইম থেকে একটা হিসাব করি, কিন্তু ইতিহাসগুলো বলি এবং আমেরিকান রেভলিউশনের প্রসঙ্গ গত আলোচনায় আপনি এনেছিলেন, এবং সেখানে যেমন আছে অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, আল্লাহ সকল মানুষকে সমান করে সৃষ্টি করেছে, এই ধারণাটা অতটা বিকশিত না হলেও একটা আধা বিকশিত অবস্থায় ইসলামে পাওয়াটা অসম্ভব বলে মনে হয় না, এমনকি সেটা 7ম শতকেই হ্যাঁ সেটা হয়েছে, এবং সেটার প্রভাব আমাদের এখানে পড়ছে। তো ধরেন এই যে ইসের কথা আমি যেটা বলতেছিলাম, মানে আমার এখন মন নাই কোন লেখায়, কিন্তু সলিমুল্লাহ খান একটা লেখায় লিখছিলেন যে শ্রী চৈতন্যের যে মুভমেন্ট এই বাংলায়, হ্যাঁ, বা ভারতবর্ষে, সেটা অলরেডি একটা, আমি ঠিক জানি না তিনি এনলাইটেনমেন্ট শব্দটা ব্যবহার করছে নাকি মডার্নাইজেশন ব্যবহার করছে। ঠিক আছে, বিকজ এখানে অলরেডি একটা জাতপাতের বাইরে গিয়ে একটা ইন্ডিভিজুয়ালিজমের মানে ইন্ডিভিজুয়াল কেন্দ্রিক একটা হচ্ছে আপনার সামাজিক কালচারাল বিশ্বাস দাঁড়াচ্ছে, এবং সেটা কিন্তু এখানে আসছে ইসলামের হাত ধরে বেশ ভালোভাবেই। ঠিক আছে, মানে আগেই, ঠিক আছে, ইসলামের একটা প্রভাব তো সেখানে আসেই, মানে অলরেডি কালচারের মধ্যে জাতপাতের বাইরে গিয়ে মানুষের ইন্ডিভিজুয়াল হিসেবে, মানে সলিমুল্লাহ খান স্যার সম্ভবত হুমায়ুন কবিরের বিষয়ে আলোচনা করতে যায় বলতে পারেন, কারণ হুমায়ুন কবিরের বাংলা কাব্য নামে একটা বই থেকে আমি পাচ্ছি যে বৈষ্ণব কবিতার যে চর্যাপদের পরে গুরুত্বপূর্ণ বিকাশ হচ্ছে বৈষ্ণব কবিতা, এবং শ্রী চৈতন্যের মুভমেন্টে হচ্ছে বৈষ্ণব কাব্যের যাকে বলে বিস্ফোরণের পেছনে কাজ।
এটার পিছনে আবার কাজ করেছে ইসলাম। যেমন আমি একটা প্যারাগ্রাফ পড়ে শোনাই, তাহলে আমাদের এই আলোচনায় আমরা বাংলাদেশে চলে আসতে পারি। তো ইসলামের বিপ্লবকর গণতন্ত্রের সংঘাতে মায়াবাদ, মানে যে মায়াবাদটা ইসলামের আগে ছিল, টলে উঠলো। বর্তমানে ধর্মান্ধতা যেভাবে আফিমের মতো মুসলিম জনগণের মন বহু দেশে আচ্ছন্ন করে রেখেছে, সে যুগে তা হয়নি। ধর্মাবেগের প্রখরতায় সেদিন অবসাদ কেটেছে, জমে ওঠেনি। সেদিন মানুষের সাম্য এবং ভ্রাতৃত্বের বাণী মূর্ত হয়ে উঠেছে পৃথিবীর প্রতিদিনকার দেনা পাওনায়। কেবলমাত্র পারমার্থিক নির্বাণের স্বপ্নে সেদিন জনমনকে ভুলিয়ে রাখা সম্ভব হয়নি। তো এটা এইভাবে দেখছেন। আবার আমি আরেকজনের লেখা পড়লাম, সেটা হচ্ছে ক্ষুদিরাম দাসের এই শ্রী চৈতন্যের উপরে। সেখানে আবার উনি উল্টো কথা লিখছেন যে মায়াবাদ কাটেনি, বরং সুফিবাদের মাধ্যমে নতুন একজনের মায়াবাদ এসেছে, ভক্তির ভাব তৈরি হয়েছে এবং সেখান থেকে শ্রী চৈতন্য খানিকটা অনুপ্রাণিত হয়েছেন, এরকম একটা কথা। মানে দুই ধরনের কন্ট্রাডিক্টরি কথা আছে এবং দুইজনের রাজনৈতিক বোঝাপড়া দুই রকম, সেটা বোঝাই যাচ্ছে। তো এই জায়গা থেকে আমরা কিভাবে মানে ইসলামের প্রভাবটাকে বাংলায় মানে পর্যালোচনা করবো, সেটা বেশ কঠিন প্রশ্ন। দেখেন, এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের সিরিয়াস ইতিহাসের কিছু ঘাটতি আছে এখন পর্যন্ত। বিশেষ করে আমরা আসলে আমাদের এই অঞ্চলের যে মানে এগুলো আসলে খুব সিম্পলিফাইড চিন্তা, যে সুফিবাদ হচ্ছে ওই আপনার নদিয়ার বিভিন্ন মুভমেন্টে, মানে ইসলাম এগুলারে মুভমেন্ট করতে, মানে সুফিবাদ হচ্ছে মায়াবাদ সুফিবাদের ইনফ্লুয়েন্স করছে না সুফিবাদ মায়াবাদ রে, ঠিক আছে? এগুলো আমি মনে করি খুবই প্রবলেমেটিক চিন্তা, ঠিক আছে? এই চিন্তাগুলোর লোকজনের মধ্যে ওই প্রবলেম রয়েছে যে তারা মনে করে যে কোনো একটা জায়গায় একটা চিন্তা অরিজিন হয়ে সেটা অন্য জায়গায় ইনফ্লুয়েন্স করছে। হ্যাঁ, অ্যাকচুয়াল ইতিহাসটা তো সহজ না, ঠিক আছে? এখন ধরেন কর্পাস হারমেটিকার কথা ধরেন, ঠিক আছে, যেটা ধরেন বেসিক্যালি এক দ্বিতীয় তৃতীয় শতকের লেখা একটা জিনিস, ঠিক আছে? হ্যাঁ, যদিও মানে ওটা ফাইনাল লেখা, যদিও এটার শুরু হয়েছে ধরেন খ্রিস্টপূর্ব টাইমে, ইজিপ্টে প্রথম লেখা হয়েছে। ইসলামী কাল মানে মুসলমানরা এটারে মানে আপনার নবী ইদ্রিসের ট্র্যাডিশন বলে, নবী ইদ্রিসের আপনার যে জ্ঞান বা তার যে উপদেশ বা তার যে সহিফা সেটা মনে করতো আর কি, ঠিক আছে? এখন আপনি যদি কর্পাস হারমেটিকা পড়েন, আপনি ওটার মধ্যে প্রকৃতি পুরুষের তত্ত্ব পাইবেন। এটা সমস্ত সংগঠন হয়ে পরবর্তীতে বাউল ফকিরের দর্শনে এটাকে প্রভাবিত করেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি যে এই মানে প্রাচীন কালেই, মানে যেটা এক্সিয়াল যুগ বলা হয়, মানে ভারতবর্ষ থেকে গ্রিক পর্যন্ত মানুষের চিন্তা ভাবনা অনেক বেশি। শোনেন, মানে এক্সিয়াল যুগের দ্বিতীয় ভাগে, মানে যে সময় ধরেন খ্রিস্টান ধর্ম বিকশিত হয়েছে, তারপর ইসলাম আসছে, এই সময়ে যেসব টেক্সট গুলো রচিত হয়েছে আপনি দেখবেন সেগুলো মূলত কসমোপলিটান শিক্ষিত শ্রেণীর লেখা টেক্সট বেশিরভাগ, বুঝছেন? মানে যারা একই সাথে গ্রিক, ভারতীয় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ধরনের আইডিয়ার সাথে পরিচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, তৎকালীন এটা এমন একটা সময় ছিল যে জ্ঞানীগুণী লোকজন, সাধু ফকির টাইপ, সাধু ফকির তো এখন আমাদের সুবিধার জন্য ব্যবহার করতেছি, হ্যাঁ, এরা ঘুরে বেড়াইতো, ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন দেশে এক জায়গার চিন্তা আরেক জায়গায় নিয়ে যেত। হ্যাঁ, এবং জ্ঞানীগুণী লোকজন সবচেয়ে সলিড কিছু মেটাফর গ্রহণ করতো সব জায়গাতেই, ঠিক আছে, যেগুলো দিয়ে তাদের একটু সহজ একটা উদাহরণ দিতে পারি যে এই যে আমাদের কয়েকদিন আগে এটা নিয়েও তর্ক বিতর্ক হয়েছে সেকুলার ভার্সেস ইসলাম পন্থীদের মধ্যে। সেটা হচ্ছে আমাদের এই যে থেমিস দেবীর মূর্তি বসবে কিনা। এখন দেখেন থেমিস দেবীর হাতে কিন্তু বা হাতে সম্ভবত হচ্ছে দাড়িপাল্লা কিন্তু ইসলামের মেটাফর হিসেবে, জাস্টিসের মেটাফর ব্যবহার করা হয়, সেটা আবার জামাত ইসলাম নিয়েছে। এটার জন্য অনেকের হয়তো সমস্যা আছে। আবার এই থেমিসের যে গ্রিক গডেস, তার এটা কিন্তু আবার ব্ল্যাক অ্যাথেনা যেটাকে বলে, অর্থাৎ সরি আমি যেটা বলি যে মিশর থেকে গেছে। দাড়িপাল্লা থাকে, সামহাও থাকতে হয়, হতে পারে, সেটা কিন্তু একটা উদাহরণ হচ্ছে এইটাই। এবং আমাদের দ্বন্দ্ব কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা দাড়িপাল্লা রাখবো ঠিকই, কিন্তু এটা শুধু দাড়িপাল্লা না, থেমিস দেবীর হাতে তুলে দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি জাস্ট বলতেছি যে এই যে এসেনশিয়ালাইজেশনের সমস্যা, যেটা বাংলাদেশে তো ধরেন, যেমন আমি একটু ছোট সমালোচনা করবো এই ক্ষেত্রে ফরহাদ মাজারের। উনি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন এখন পর্যন্ত, যদি আমাদের এই অঞ্চলে মানে নদিয়া স্কুলের বা শ্রী চৈতন্যের যে মুভমেন্ট, বা তারপরে ধরেন মানে আপনার লালন থেকে শুরু করে আমাদের এই অঞ্চলের ভাবান্তরণ নিয়ে তার মতো তো এত গভীর, মানে এত গুরুত্বপূর্ণ কাজ তো কেউ করে নাই। আমরা কম বেশি তার চিন্তা থেকে
বাংলাদেশের এই অঞ্চলের যে চিন্তা সেগুলো, কিন্তু যে এসেনশিয়ালাইজেশন, উনি যেমন ইসলামের এক ধরনের এসেনশিয়ালাইজেশন করেন, ভাব আন্দোলনেরও করেন। যেমন হচ্ছে আপনার বাংলার ভাব আর দর্শন খুব আলাদা জিনিস, এরকম ওনার উনি এই ক্লেম, এই টাইপের একটা ক্লেম ওনার আছে ভাব আন্দোলন বইয়ে। হ্যাঁ, মানে এগুলোর মধ্যে এক ধরনের এসেনশিয়ালাইজেশন আছে, এক ধরনের ন্যাশনালিস্টিক একটা ব্যাপার হয়তো আছে, কিন্তু ভাব আন্দোলনের মধ্যে গ্রিক দর্শন নাই, আছে তো। লালন কয়েক হাজার বছরের যে ট্র্যাডিশন গুলার এসে বাংলা ভাষায় পাইছে, বাংলাদেশের কালচারে পাইছে, সেগুলোর সাথে যখন এসে ডিল করতেছে, অলরেডি সেগুলোর মধ্যে অনেক হেলেনিক চিন্তা ভাবনা অনেক আগেই চলে আসছে, সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে আমাদের এখানে। ঠিক আছে, আপনি যে লতিফা আর চক্র, লতিফা আর চক্র তো একই কনসেপ্ট তো। হ্যাঁ, এই ব্যাপারগুলো বোধহয় আমার শরীফ তুলনা করে দিয়েছে অনেক। যেমন এই বিশেষত বৈষ্ণবদের মধ্যে যে নাম সংকীর্তন একটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এটার সাথে ইসলামের যে ইয়া করার কনসেপ্টের তো মিল খুঁজে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমি কিছুদিন আগে তারপরে এমনকি পরবর্তীতে হ্যাঁ, শ্রীকৃষ্ণের যে অষ্টশত নাম এবং সেই তার সাথে আল্লাহ 99 নাম কাছাকাছি, সংখ্যার দিক থেকেও কাছাকাছি দেখা যাচ্ছে। তো অনেক দিক থেকে হ্যাঁ না আছে তো, এগুলো তো আছে তো। ধরেন এটা মনে করার কোনো কারণ নাই যে আপনার ওই কিছুদিন আগে এরকম একটা তর্ক ছিল যে আসলে দেখতেছিলাম যে কোন লতিফার থিওরি চক্রের থিওরিরে মানে আপনার ইনফ্লুয়েন্স করছে না, চক্রের থিওরি লতিফার থিওরিরে। ঠিক আছে, কিন্তু এই টাইপের আলাদা প্রবলেম যেটা হলো যে এক মানে ইয়া মনে করা যে ভারতীয় উপমহাদেশ আর মধ্যপ্রাচ্যের চিন্তা সংস্কৃতি বুঝি সবসময় এসেনশিয়ালি এতটাই আলাদা ছিল যে এর মধ্যে কোনো সংযোগ ছিল না বা এই টাইপের কিছু ছিল না, বা এরা মানে এদের ইনফ্লুয়েন্স কোনো একটা পর্যায়ে, ওই যে আর্যরা আসছে তখন একটা সংস্কৃতি ছিল, তারপর মুসলমানরা আসছে তখন আর একটা, মানে এই যে অদ্ভুত আজগুবি চিন্তা ভাবনা আমরা শিখছি ব্রিটিশদের আমল থেকে। ঠিক আছে, হ্যাঁ, ইতিহাসে এরকম সরল, যেমন ভারতীয় মধ্যে দুইটা মাইগ্রেশন হয়েছে, একবার আর্যরা আইছিল আরেকবার মুসলমানরা আইছে। ঠিক আছে, এরকম দুইটা মাইগ্রেশন হয়েছে আলাদা। ঠিক আছে, এগুলো খুব বাকওয়াস চিন্তা ভাবনা। ঠিক আছে, আমি আমাকে একজন একটা লেখা শেয়ার করেছে, যাই হোক আমি বলবো না কে এবং তার সম্পর্কে, এবং সেখানে বলা হচ্ছে যে এই যে মানে যে বর্তমানে যে আমরা এক ধরনের হিন্দুত্ববাদী জোয়ার দেখতে পাচ্ছি বা এক ধরনের রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, এটার মূল কারণ এই বিদেশিদের আক্রমণ। মূলত এটা মিন করা হচ্ছে যে মুসলিমদের আগমন, কারণ তারা বিদেশ থেকে আসছে, এখানে সমস্যা তৈরি করেছে। আচ্ছা, ধরেন আমাদের এই অঞ্চলে প্রথম সুলতানি শাসন প্রতিষ্ঠা হলো কে? শামসুদ্দিন ইলিয়াস শাহী, মানে ইলিয়াস শাহী ডাইনেস্টি আর কি। ঠিক আছে, এখন তারা ছিলেন কি, তারা সে ছিল ইস্পাহানের লোক আর কি, খুব সম্ভবত ধারণা করা হয়। তার জাতিগত নিয়ে নানান রকম আলাদা আছে, কিন্তু আমার যতদূর মনে করে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মত হচ্ছে বোধহয় যে সে ইস্পাহান থেকে আসছে। এখন সে কোন জাতির লোক? ভারতীয় উপমহাদেশে তাদের জাতিরে বলা হয়তো শক। তো শকরা কি ইলিয়াস শাহীরাকে ভারতবর্ষে আসে নাই, বা ভারতবর্ষের মানে ইতিহাস ঐতিহ্যে তাদের কোনো অংশীদার ছিল না। তো যখন শক ক্ষত্রিয় হয়ে আসছে তখন মানে ওটা কোনো আলাদা কিছু না, বিদেশি না। আর যখন হচ্ছে ওই আপনার ইয়া হয়ে আসছে, ওই মুসলমান নাম নিয়ে আসছে, তখন বিদেশি। দেখেন ব্যাপারটা হইলো যেটা মানে সেন্ট্রাল এশিয়া, আফগানিস্তান, ইরান এবং উত্তর ভারত, ঠিক আছে, এই অঞ্চলগুলোর মধ্যে পারস্পরিক আদান প্রদান, মাইগ্রেশন, এগুলো অনেক আগে থেকে ঘটে আসতেছে। হ্যাঁ, বিভিন্ন জাতির মধ্যে দিয়ে ঘটছে। একটা পর্যায়ে যখন ইসলাম বিকশিত হয়েছে তখন এই নতুন যখন যারা আসছে তাদের অনেকের মুসলমান পরিচয় ছিল। হ্যাঁ, এবং এদেরকেও তো ক্ষত্রিয়ই ধরতো, ব্রাহ্মণরা আগের কালে এদেরকে ক্ষত্রিয় ধরতো না, ক্ষত্রিয়ই তো ধরতো। এখন আধুনিক যুগে এসে হিন্দুত্ববাদীরা বা হিন্দুত্ববাদী যে ইতিহাস চেতনা, সেটার মধ্যে এরকম একটা ভাগ হয়েছে যে মুসলমানরা আইসে এটা একটা বিদেশি, তার আগে যারা ছিল সব দেশি। ঠিক আছে, হ্যাঁ, সব বিদেশি হয়ে গেছে। অথচ মানে ভারতবর্ষে কিন্তু আসলে যে তুর্কি বা ইরানি যাদের কথা বলা হয় তাদেরও বেশিরভাগই মাইগ্রেশন হয়েছে আসলে ধরেন আফগানিস্তান, পাকিস্তান, হ্যাঁ, এইসব জায়গা থেকে। ঠিক আছে, হ্যাঁ, বা ধরেন ভারতের কাছাকাছি ইরানের যেসব অঞ্চল আছে। ঠিক আছে, এখানে প্রবলেম গুলা যেটা আমি আপনার একটু ধরেন এটা প্রবলেম থেকে কেউ মুক্ত না। ধরেন আজকের আলোচনার জন্য ইয়া হিসেবে আহমদ শফের যে অতি বিখ্যাত যে লেখা বাঙালি মুসলমানের মন, ঠিক আছে, হ্যাঁ, এটা ওই সময়ের খুবই গুরুত্বপূর্ণ লেখা ছিল, এবং এই লেখাটা এখনো এই লেখা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ।
কিন্তু এই লেখার যে স্টার্টিংটা সেটা আমার কাছে সবসময় প্রবলেমেটিক মনে হয়েছে। হ্যাঁ, যেটার মধ্যে আমরা সব পুঁথি সাহিত্যরে যেভাবে হচ্ছে বিচার করছে এটা আসলে তার ক্যালিবারের সাথেও যায় না। ঠিক আছে, তার নিজের ক্যালিবারই আরো বেটার ছিল পুঁথি সাহিত্যের ব্যাপারে আরেকটু উন্মুক্ত মন রাখা আর কি। ঠিক আছে, বরং তিনি যে কাজটা করছেন যে তিনি ধরেই নিচ্ছেন বাংলাদেশের এভারেজ সেকুলারদের মধ্যে যে পুঁথি সাহিত্য যারা লিখছে এদের চিন্তা ভাবনা খুবই অনাধুনিক ছিল, খুবই প্রাচীন ছিল। ঠিক আছে, হ্যাঁ, এবং হচ্ছে এদের মানে আজগুবি জিনিসপত্র হলো এরা রচনা করছে। তিনি বলতেছেন ওইখানে যে এই কারবালা থেকে সিরিয়া যাওয়ার পথে হিন্দু ব্রাহ্মণের দেখা পাওয়াটা, ঠিক আছে, মানে খুবই উইয়ার্ড একটা কিছু। এবং এটা ওই যে বিষাদ সিন্ধুতেও আছে, এটার কথা বোধহয় বলেছিলেন যে বিষাদ সিন্ধুতে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, বা উনি এখানে আরো বলতেছেন যে হচ্ছে ইসের কথা যে আমিরে হামজা, হ্যাঁ, আমিরে হামজা তো মরে গেছে ইসেই ওই আপনার উহুদের যুদ্ধেই। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু সেই আমিরে হামজা বাঙালি পুঁথি লেখকদের বর্ণনায় হচ্ছে দিন দুনিয়া দাপায় বেড়াচ্ছে। উনি যে ব্যাপারটা বুঝতে এখানে ভুল করছেন, এখানে একটা বলছে যে আমাদের এই হয়েছে কি কলোনাইজেশনের পরে আমাদের শুধু বড় ক্ষতিটা হয়েছে নিজেদের ইতিহাস ঐতিহ্যের সাথে বিচ্ছিন্নতা এবং নিজেদের যে আঞ্চলিক যে পুরনো যে ইতিহাস ঐতিহ্য ছিল তার সাথে বিচ্ছিন্নতা। এই যে কারবালা থেকে সিরিয়া যাওয়ার পথে ব্রাহ্মণের দেখা পাওয়া কিংবা আমিরে হামজার যে আপনার রোমান্স, ঠিক আছে, মানে তার যে হানাফিয়ানা যেটা বলে, এবং আপনার এই লেখাতেও এই লোকটার নাম এসেছে। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ হানাফিয়া, তার নিয়েও আছে। কারণ আমিরে হামজা এবং হানাফিয়া দুইজনের নিয়ে হচ্ছে সুপার হিরো টাইপ কাহিনী আছে। ঠিক আছে, এবং আমাদের পরিবারে প্রচলিত আছে এখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এগুলো কিন্তু শুধু বাঙালির ব্যাপার না, কিন্তু সেন্ট্রাল এশিয়া থেকে শুরু করে গোটা ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত একটা অঞ্চলের যেই সাধারণ যে সাহিত্য চর্চা ছিল একটা সময়, ঠিক আছে, সেই সাহিত্য চর্চার অংশ। হ্যাঁ, এবং এইখানে এই নামগুলা হ্যাঁ এক ধরনের প্রতীক হিসেবে আবির্ভূত হইতেছে। এখানে ব্রাহ্মণ থাকবে না কেন? কারণ যারা এগুলো লিখতেছে, ওটা আমার সময় নিজেও স্বীকার করছে, কারণ যারা এগুলো লিখছে তাদের জগতে তো ব্রাহ্মণরা আছে, যার কারণে সেখানে ব্রাহ্মণরা আছে। কিন্তু এখানে যে অ্যাকচুয়াল খেলাটা হচ্ছে যে সিম্বলিক অর্ডার, একটা পুরাতন সিম্বলিক অর্ডারের মধ্যে এই নামগুলা, তাদের বীরত্ব গাথাগুলা, হ্যাঁ, একটা অঞ্চলের মানুষের যে নতুন যে একটা মানে যে পুরনো সিম্বলিক অর্ডারের মধ্যে কিছু ভাঙাচুরা করে যে নতুন যে সিম্বলিক অর্ডার, নতুন যে চিন্তা, নতুন যে সমাজ সংস্কৃতি গড়ে ওঠার যে প্রক্রিয়া, এটা তো উনি বিচার করেন নাই। ওনার উচিত ছিল এটারে এগুলারে জেনুইন সাহিত্য হিসেবে বিচার করা, কিন্তু উনি এগুলারে জেনুইন সাহিত্য হিসেবে বিচার করেন নাই। ঠিক আছে, এগুলো শুধু উনি, আমাদের ক্ষতিটা কি হয়েছে দেখেন, পাশ্চাত্যের যে শিল্প সাহিত্য যে ইন্ডাস্ট্রি, মুভি ইন্ডাস্ট্রি, সেখানে কি ফ্যান্টাসি বা রূপকথা মানে সুপার হিরো কাহিনীগুলো কি ব্রাত্য? না, আমরা আমাদের কালচারের যত লোকাল সুপার হিরো কাহিনী আছে এরকম সব ব্রাত্য বানায় ফেলছি। ঠিক আছে, আমরা ল্যাটিন আমেরিকা থেকে ধার করব, কিন্তু আমাদের এখানে যে সেগুলো পড়বো না, সেগুলো পড়বো না, এটা আমাদের মানে আধুনিকতা। হ্যাঁ, আমাদের একেবারে লোকাল পুঁথি সাহিত্যের কথা যদি ধরেন সুপার হিরো ক্যাটাগরির, সেটা ছিল গাজী কালুর পুঁথি। ঠিক আছে, এগুলো আমি ছোটবেলায় পড়ছি গাজী কালুর পুঁথি, কারণ আমার ফ্যামিলিতে এগুলো পড়ার চল ছিল, লোকজন সুর করে পড়তো, আমার চাচা এবং গ্রামের চাচারা সুর করে পড়তো, ওগুলোর কারণে আমি পড়ছি। এবং গাজী কালুর পুঁথি তো অসব জিনিস, তাই না? হ্যাঁ, মানে গাজী একটা জিন্দা পীর, হিন্দু রাজকন্যার প্রেমে পড়ছে, তারে বিয়ে করবে। ঠিক আছে, লড়াই হচ্ছে কত দেওদানব দেবদেবীর সাথে। হিন্দু দেবদেবীরা আবার মানে হিন্দু দেবদেবীরা নাই তা না, আছে। ঠিক আছে, এবং তাদের সাথে নানান রকম যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, আবার তাদের সাথে একটা আত্মীয়তার সম্পর্কও আছে গাজীর। মানে গাজী কিন্তু পুরোপুরি হচ্ছে আত্মীয়তার সম্পর্কহীন না। এখন দেখেন এইসব কাহিনী যারা লিখছে, হ্যাঁ, মানে ব্যাপারটা কি, ওরা আপনি যদি এখন এরকম করে চিন্তা করেন ও শুদ্ধ মুসলমান না বা ওই অশিক্ষিত, এই কারণে ওই হচ্ছে পীর আর দেবদেবীর একসাথে রাখতেছে, এগুলো খুব সরল বোঝাপড়া। কারণ ওর সমাজে পীরও আছে, দেবদেবীও আছে। দ্যাটস দ্য সিম্বলিক অর্ডার ইন হুইচ হি ইজ রাইটিং দিস থিংস, তাই না? ওর মধ্যে তো সে আসলে নিজের যে এজেন্সি, নিজের যে কর্তা সত্তা, সে এই প্রতীকগুলো দিয়েই তো ব্যাখ্যা করবে, তাই না? পীরেরা এই অঞ্চলে আইসা কত নগরের পত্তন করছে না? হ্যাঁ, বিভিন্ন জমিদারের বিরুদ্ধে যুদ্ধ করে মানুষের মুক্ত মানে নতুন সমাজ কায়েম করছে না বিভিন্ন অঞ্চলে। হ্যাঁ, সেইটা এখানে পাওয়া যাচ্ছে, এবং সেই ইমেজারি গুলা, সেই সিম্বল গুলা, এগুলারে আমরা হচ্ছে প্রাচীন বা মানে অপরিণত চিন্তার পুঁথি লেখকদের লেখা বলে সাইড করে দিচ্ছি, যার কারণে আমাদের শিল্প যেখানে ওই যে মানে বাটন রাসেলের সংশয়বাদী লেখাপত্র অনুবাদ করেছেন, উনি তো মানে
উনি ইউরোপের এই আধুনিকতাবাদী জায়গা থেকে মানে সমালোচনা করাটা এড়াতে পারেননি। যাই হোক, যদিও নানা জায়গা থেকে উনি উনি নিজের সংস্কৃতিকে বোঝার চেষ্টা করেছেন। যাই হোক, আমরা যেটা বলছিলাম আর একটা জায়গা বলার আছে যে এই যে এই ইটনও আলোচনা করেছিলেন যে অনেক মুসলমান ভাবতো যে মানে কিছু কিছু মুসলমান, অনেক বলতে একটা অংশ, যে তারা নিজেদেরকে দেশীয় কনভার্ট মুসলমান ভাবতো না। তারা ভাবে যে তারা ওই যাকে বলে আরব ইরান তুরান থেকে আসছে। একই সমস্যা, পিউরিটি সমস্যা, পিউরিটি সমস্যা। আমরা আসলে এখানে ইসলাম আসছে সাম্যের বাণী নিয়ে, কিন্তু কখনোই হচ্ছে এই অঞ্চলের মানুষরা পুরোপুরি হচ্ছে এই আপনার জাতপাত সম্ভ্রান্ততা থেকে মুক্ত করতে পারে নাই। ওই শরীফ শ্রেণী বা খাস শ্রেণী এখানে আইসা আরো বেশি হচ্ছে ইয়া হয়েছে, পাওয়ারফুল হয়েছে। ধরেন ওলামারা অনেক জায়গা দিয়ে পাওয়ারফুল, কিন্তু বাংলাদেশের ওলামারা খুবই ব্রাহ্মণ টাইপ। মানে বাংলাদেশের ওলামাদের প্রতি বাংলাদেশের মানুষের যে পবিত্রতার আইডিয়া, ওলামাদেরকে জাস্ট ব্রাহ্মণ পুরোহিতদের মতোই, মানে আলেমদেরকে ব্রাহ্মণ পুরোহিতদের মতোই মনে করে এই অঞ্চলের মানুষ এখনো, মুসলমানরাই, ঠিক আছে, হ্যাঁ, তাদের পবিত্র জ্ঞান করে, হ্যাঁ, কিন্তু অথচ এরকম কোন পবিত্র পুরোহিত ক্লাস তো মানে নাই ইসলামে আসলে, ঠিক আছে। অনেক জায়গায় তারা পাওয়ারফুল, কিন্তু ওরকম পবিত্রতার ইয়া অনেক জায়গায় নাই, বাংলাদেশে যেরকম আছে। এখানে একটু এসেনশিয়ালাইজ করতেছি, ঠিক আছে। এনিওয়ে, আমি ইসের আলাপটা দিয়ে শেষ করি। আমি আপনার ওই যে প্রশ্নটার উত্তর দিতে গিয়ে এত কথা আসলো, সেটা হচ্ছে ওই আপনার বাংলার অনাগত সমাজের শেষ অংশটা, ঠিক আছে। এখন আমি এখানে বলতে চাচ্ছি যে দেখেন, ইন দ্য মিন টাইম আমি একটা গল্প বলে রাখি যে হিন্দুত্ববাদীদের একটা প্রবলেম আছে, তেমনি যারা ইসলামপন্থী তাদেরও একটা প্রবলেম কিন্তু আমি একটা জায়গায় দেখতে পাচ্ছি। যেমন তারাও কিছু কিছু ক্ষেত্রে এই যে বিনিময়টা কিন্তু ধরতে পারে না। যেমন আমরা ছোটবেলায় ইসলাম শিক্ষা বইতেও কিন্তু বিভিন্ন ইসলামী মনীষীদের কথা পড়েছি, যেমন আল খাওয়ারিজমির কথা পড়েছি হয়তো। এবং আমরা যে বর্তমানে 1 থেকে মানে 0 থেকে 9, তারপরে 10, এই যে 10 ভিত্তিক ডেসিমাল সিস্টেম যে গুণী, এটা ইউরোপের কাছে পরিচয় করিয়েছে আল খাওয়ারিজমি, কিন্তু এই আইডিয়াটা কিন্তু সে পেয়েছে এই মানে দক্ষিণ এশিয়া থেকে, মানে এলাকা থেকে, যেটাকে আরাবিক নিউমেরালস বলা হলেও এটা মূলত এই হিন্দু নিউমেরালস পরিচিত হতে পারতো, বা এটাকে কেউ কেউ হিন্দু আরাবিক নিউমেরালস বলে। এটা আমরা অনেক সময় চাই না, এবং নিজেদের যে অরিজিনাল আইডিয়া থাকা চাই এবং অরিজিনাল কন্ট্রিবিউশন থাকা চাই, এবং এর মাধ্যমে নিজেদেরকে যাকে বলে সুপেরিয়র ভাবা। এটা উল্লেখ করছেন, ভালো করছেন। কারণ হচ্ছে যে আমি আসলে ওই যে পুঁথি নিয়ে কথা বলতে গিয়ে এখানে একটা খেয়ে হারায় ফেলছিলাম। আমি অরিজিনালি আসলে যা বলতে চাচ্ছিলাম, ধরেন ওই যেটা বলতেছিলাম যে এই সাহিত্যগুলা এই বিশাল অঞ্চল জুড়ে, সেন্ট্রাল এশিয়া থেকে শুরু করে বাংলা পর্যন্ত এটা সাহিত্য ছিল, আমিরে হামজানিয়া, মোহাম্মদ হানাফিয়ানিয়া, ঠিক আছে, হ্যাঁ। এবং এইগুলা যখন ঘটছে তখন আসলে বেসিক্যালি এই টোটাল অঞ্চলে আমি যেটা বলতেছিলাম, ইসলামের যদি এক ধরনের মডার্নাইজেশন হিসেবে যদি ধরেন, ঠিক আছে, মানে নট মডার্নাইজেশন, ইসলামী, ঠিক আছে, কিন্তু এটা আমাদের এই অঞ্চলে, মানে আমাদের এই অঞ্চলে প্রাচীন মধ্যযুগের চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে একটা প্রাচীন কাল ছিল, তারপরে এখানে একটা ইসলামী মডার্নাইজেশন এসে সর্বশেষ একটা ইউরোপীয় মডার্নাইজেশন এসে, এইভাবে আপনি ধরতে পারেন আলাপটা, ঠিক আছে। আমি এইভাবে চিন্তা করতে আমার কাছে সুবিধা হয় আর কি। এখন আমরা পোস্ট মডার্ন যুগে বসবাস করছি, তাদের এই মডার্ন কথাটা বলারই দরকার আছে। জাস্ট ওইভাবে আমরা চিহ্নিত করতে পারি না, জাস্ট তুর্কি আগমন, এমনকি কেউ কেউ বলতে পারে ইসলামী আক্রমণ। এখন কথা হচ্ছে ইসলাম কিভাবে একটা মানুষ রূপে এসে আক্রমণ করলো। যাই হোক, সেটা একটা ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি যে যা সেটা কালচারাল ব্যাপার। ধরেন আব্বাসীরা, হ্যাঁ, ধরেন ভারতীয় সভ্যতার সাথে মানে ইসলামের যে সবচেয়ে বড় কানেকশন গুলো তো আব্বাসী টাইম, হ্যাঁ, এবং সেটা করছে কে? খালিদ ইবনে বারমাইক, জিয়াদ খেলাফতের সিলসিলা পাবেন, মানে বৌদ্ধ নবিহার বংশীয় ছেলে, প্রমুখ বংশীয় ছেলে, ঠিক আছে। হ্যাঁ, প্রমুখ ভাই আরবি ভাষায় পাকিস্তান হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, বাগদাদে গিয়া হচ্ছে করতেছে। হ্যাঁ হ্যাঁ, তো আবার ধরেন ওই যে আরো নানান রকম ব্যাপার আছে। যেমন আমরা বলি যে ওই যে ভারতীয় যে আপনার পাকিস্তান বোধহয় একটা বানাইছে ঘড়ি নামে মিসাইল, ঠিক আছে। আবার ইন্ডিয়া বানাইছে
পৃথ্বী নামে, ঠিক আছে, এগুলো মডার্ন ন্যাশনালিজমের অংশ হয়ে গেছে। কিন্তু আর গরিরা কই থেকে আইছে? ওটা তো ভারতীয় মহাদেশ, বাইরের লোকটা। কিন্তু হিন্দু জাতীয়তাবাদীতে ওরা অরিজিনালি বৌদ্ধ ছিল, ঠিক আছে, হ্যাঁ, কনভার্টেড হয়েছে বৌদ্ধ থেকে, কিন্তু এখন বানিয়ে দিচ্ছে বিদেশি। খেয়াল করেন ব্যাপারটা। আমি জাস্ট বলতে চাচ্ছি যে এই বিরাট অঞ্চল জুড়ে ইসলামী যে সিম্বল, ঠিক আছে, হ্যাঁ, এবং মানে সেটা মানে আমি বলতে চাচ্ছি যে এই বিরাট অঞ্চল জুড়ে ইসলাম এবং এই অঞ্চলের যে পুরনো যে চিন্তা, বৌদ্ধ চিন্তা, হ্যাঁ, মানে এই আরেকটা যে মুসলমানদের মধ্যে ওই ব্যাপারটা ছিল যে ধরেন এই যে বায়েজিদ বোস্তামির মধ্যে অনেক ভারতীয় উপমহাদেশের চিন্তা ভাবনা ছিল, হ্যাঁ, এই কারণে আবার অনেকে কিন্তু ধরেন বোস্তামিরে খারিজ করতে চায়। কিন্তু আসলে মানে এগুলো এরকম করার কোনো মনে করার কোনো কারণে একটারে হচ্ছে ইনফ্লুয়েন্স করছে। বেসিক্যালি একটা বড় কালচারাল সিভিলাইজেশনাল যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে সবসময় এরকম নানাবিধ ইনফ্লুয়েন্সের উপর ছিল। এখন আধুনিক যুগে আইসা আমরা এগুলারে ব্রডার ক্যাটাগরিতে ভাগ করে কোনটা ইনফ্লুয়েন্স করছে সেই আলাপগুলা করি। আগে ব্যাপারটা এরকম ছিল না, এটাই জাস্ট বলতে চাচ্ছি আর কি। লাস্ট আমি হচ্ছে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, ওই আপনার প্রথম প্রশ্নটা ভাষা সংক্রান্ত, যেটার পরে গিয়ে এত কথা আসলো, সেটা হচ্ছে যে ভাষা, ধর্ম বা এ জাতীয় কোনো ভিত্তির উপর জাতীয়তার ধারণাকে দাঁড় করানোর বিপদ সম্বন্ধে এখন আর আমাদের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। তারপরে এই কথা বলা প্রয়োজন যে আমরা যদি কোনো রকম বাংলাদেশী সমাজের কথা চিন্তা করি বা যদি নতুন কোনো বাংলাদেশী সমাজ নির্মাণ করতে চাই, ভাষার সাথে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠই না, অবিচ্ছেদ্য। এক্ষেত্রে আমি কোনো বিশেষ ভাষার কথা বলছি না, মানে যেমন চাকমা, বাংলা, ইংরেজি, ওটা ব্র্যাকেটে রাখছি আর কি, হ্যাঁ, বিশেষ ভাষার সাথে সম্পর্কের কথা বলছি না, যদিও বিশেষ ভাষাগুলোর মাধ্যমেই এমন সমাজ গঠিত হয় বা হবে। কারণ ভাষা আছে, আপনি আমি দুজন বাংলা ভাষায় কথা বলতেছি, এই কথা কওয়ার মাধ্যমে আমরা একটা সমাজ নির্মাণের চেষ্টা করতেছি, দিস ইজ দ্য রিয়ালিটি, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এক বা একাধিক সাধারণ ভাষার অস্তিত্ব ছাড়া তো কোনো মানুষ সমাজে কল্পনা করা যায় না। তবে আমি যে সম্পর্কের কথা বলছি তা কোনো বিশেষ ভাষার সাথে সম্পর্ক নয়, বরং সম্পর্ক ভাষার সাথেই। ভাষার সাথে আমাদের সম্পর্ক দক্ষিণ এশিয়ার বিভিন্ন নিপীড়িত জনগোষ্ঠীর সাথে আমাদের সংগ্রামের অভিজ্ঞতা, ঐক্যের জায়গাও, ঠিক আছে। আমরা যদি বাংলা ভাষার সাথে শুধু না, অ্যাজ এ হোল ভাষার সাথে আমাদের অস্তিত্বগত সম্পর্কটা এখন কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে সেটা যদি বুঝতে পারি, তাহলে দক্ষিণ এশিয়ার অন্যান্য বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে আমরা অস্তিত্বগত কিছু মিল খুঁজে পাবো, ঐক্যের জায়গা খুঁজে পাবো, সেটাই আমি বলতে চাইছি আর কি। না, তা তো বটেই। যেমন আমিও এর আগে আমরা যখন যে আরেকটা সিরিজ আলোচনা করছিলাম, তখন আমি ভাষার উপরেই গুরুত্ব দিয়েছিলাম, কিন্তু আমি এটা বলি যে চাকমারা তাদের ভাষা ডেভেলপ করুক, যেমন আখতারুজ্জামান ইলিয়াসের মতো। আমিও বলতে আপত্তি নেই যে চাকমা ভাষার উপন্যাস চাই, আমাদের ওটাতে আপত্তি নেই। কিন্তু আমরা যেটা বলি, আমাদের ভাবচর্চা, জ্ঞান চর্চা, শিক্ষা দীক্ষা, চিন্তা ভাবনা, আমার সত্তা, সমস্ত কিছুই আমরা প্রথমত প্রকাশ করি মানে আমাদের মাতৃভাষায়, তারপরে অন্য ভাষা শিখতে পারি। সবাই সেই শেখার সুযোগ থাকে না, নানা কারণে। তো এই কারণে ভাষাটা গুরুত্ব খানিকটা আমার কাছে, মানে অন্য যে কোনো পরিচয়ের চেয়েও, এমনকি ধর্মের চিন্তা আমরা কিসে করি, ভাষার মাধ্যমেই করি। ধর্ম আর ভাষাটা আমি এক্ষেত্রে আলাদা করছি না, এবং এক্ষেত্রে যে কোনটা আগে কোনটা পরে, সেই আগে পরের হায়ারার্কিও আমি তৈরি করতে চাই না, যেটা অনেকে করতে যায়। আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন ভাষার সাথে যে মানুষের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে, ভাষা দিয়ে আমরা নিজেদের প্রকাশ করি, ভাষা দিয়ে আমরা সবকিছু বানাই। আমাদের জগৎটা, যেটা আমরা কালচারাল জগৎ বলি, সেটা স্ট্রাকচার কম বেশি লিঙ্গুইস্টিক, ঠিক আছে। যার কারণে ভাষার সাথে মানুষের সম্পর্ক বা ভাষা দিয়ে মানুষের যে কাজ করা বা প্রকাশ করা নিজেরে, হ্যাঁ, এবং শুধু নিজেরা না, ভাষার মাধ্যমে মানুষ নিজের অস্তিত্ব, সবকিছুর অস্তিত্ব প্রকাশ করে, এটা রিয়ালিটি। আমি জাস্ট বলতে চাচ্ছি যে এই সম্পর্কটারে এভাবে না বুঝা যে ধরেন মানে ব্যাপারটা হচ্ছে একটা ভাষা, একটা স্পেসিফিক ভাষার সাথে আমার সম্পর্কটা, ব্যাপারটা এরকম না। মানে বাংলা ভাষার সাথে যে সম্পর্কটা আমার এরকম আছে, এই একই সম্পর্ক অন্য জাতিরও তাদের ভাষার সাথে থাকে। মানে ভাষার কিছু কোয়ালিটি থাকে, যেমন বাংলা ভাষা দিয়ে এমন কিছু চিন্তা প্রকাশ করা সম্ভব যেটা হয়তো অন্য ভাষায় সম্ভব না। এগুলো ভাষার কিছু বৈশিষ্ট্য থাকে, কিন্তু আমি বলতেছি না যে এগুলোরে ধরেন হিসেবে দেখা আর কি, খুব ইউনিক হিসেবে দেখা। জার্মান ভাষার এরকম কিছু বাড়তি সুবিধা আছে জার্মান ভাষায়, বাংলা ভাষার কিছু বাড়তি গুরুত্ব আছে বাংলা ভাষায়। তার মানে এই না যে একটা ভাষা। তবে আমি একটু বিশেষ দায় বোধ করি, কারণ ওই যে আমি একটা বিশেষ সময়ে একটা বিশেষ ভাষায় জন্মগ্রহণ করেছি, এবং সেই ভাষার চর্চা মানেই একটা জনগোষ্ঠীর মানে উঠে আসে, আবার লড়াইয়ের বা যাকে বলে অধিকারের প্রশ্ন আসে। তো সেই জায়গা, হ্যাঁ, বলেছিলেন তখন যে আমাদের বাংলা ভাষা রক্ষা করবো হচ্ছে গ্রামেগঞ্জের খেটে খাওয়া মানুষ, শিক্ষিত সমাজ না। আমি সেখানে একটু দ্বিমত করবো আর কি, ঠিক আছে, হ্যাঁ। দ্বিমতটা এই কারণে করবো যে
মানে ধরেন আমি নিজেও তো কৃষক পরিবার থেকে আসছি, আমার দাদা কৃষক ছিল, ঠিক আছে, বাপ পড়ালেখা করে চাকরি বাকরি করছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা তো এরকম না। সময় আপনার দাদা বোধহয় কৃষক ছিল এবং তার আপনার বাবাকে হয়তো বলতো যে বাংলা ভাষায় মানে পোস্ট কার্ড দিতে না পারলে তো সমস্যা, হয়তো সেই কারণে ভাষা আন্দোলন সমর্থন করেছিল, কিন্তু এখন ওগুলো আমার দাদা না, ওগুলো আমার দাদির কারণে, ঠিক আছে। আমার দাদি একটু রাজনীতি সচেতন, সে পড়ালেখা করে নাই কিছু, কিন্তু সে একটু রাজনীতি সচেতন এবং একটু ইয়া মানুষ ছিল আর কি, ঠিক আছে। আমার দাদা অনেক গাছাড়া লোক ছিল, কিন্তু আমার দাদি তার ছেলেরও পড়াশোনা করানো থেকে শুরু করে, এমনকি বাঙালি জাতীয়তাবাদী কিছু চিন্তা ভাবনাও তার মধ্যে ছিল। খুব উইয়ার্ড ব্যাপারটা। এনিওয়ে, যে কেন মানে তিনি কিভাবে এগুলা জানছেন বা শিখছেন সেটা ব্যাপার না, কিন্তু আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে মানে ওই কৃষক মানে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ আসলে কি করবে? খেটে খাওয়া মানুষ আসলে ভাষার কতটুকু, একটা ভাষারে রিয়েলি অ্যালাইভ রাখার জন্য খেটে খাওয়া মানুষ কতটুকু করতে পারে? খুব বেশি করতে পারে না। অ্যাকচুয়াল কাজটা শিক্ষিত মানুষেরই করতে হয়, কথাটা বুঝছেন? এখন বাংলা ভাষায় আমি যে লিখতেছি, আমার তো আসলে যে অনেক বেশি যে লাভ হয় বাংলা ভাষায় লেখা তা না, অর্থনৈতিক ভাবে রিয়ালিটি এটা, ঠিক আছে। হ্যাঁ, মদিনা বই যে সময়টা আমি লিখছি পুরো টাইমটা আমি বিদেশে আছি, ঠিক আছে। হ্যাঁ, মদিনা বই লেখা যে অর্থনৈতিক ইনকাম, সেটা তো আমার বিদেশের জীবনযাপনে তেমন কোনো কাজে লাগে না, একেবারেই লাগে না বলতে গেলে, ঠিক আছে। আমার মা কিছু টাকা পায়, সেটা ভালো, ঠিক আছে। কিন্তু মানে আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলা ভাষায় আমরা যারা লিখি, আমরা আসলে এখন পর্যন্ত আমি বলবো যে খুব বেশি লাভ ছাড়াই, অর্থনৈতিক লাভ ছাড়াই আমরা বাংলা ভাষায় সাহিত্য, শিল্প সাহিত্য চর্চা, দর্শন চর্চা, ইতিহাস চর্চা, হ্যাঁ, এগুলো অব্যাহত রাখতেছি, উন্নতি করার চেষ্টা করতেছি। মানে ধরেন আমি যেসব বিষয়ে লিখছি বাংলা ভাষায় রিসেন্ট টাইমে, কিছু জিনিস ছিল অলমোস্ট প্রায় নতুন, আগে কেউ লেখে নাই। হ্যাঁ, অনেক পরিভাষা যার কারণে লিখতে হয়েছে বা নতুন করে বানাইতে হয়েছে বা হচ্ছে এইভাবে একটা ভাষা আগায়, বুঝছেন? আরো কিছু বানাতে হবে বলে আমার মনে হয়েছে, যে একটু কিছু ইংরেজি শব্দ কম ব্যবহার করলে। এখন আপনি কাজ না করলে তো জানবেনও না যে এই জায়গাটায় হচ্ছে বাংলা ভাষায় নাই। এখন এই কাজগুলো কে করবে? এই কাজগুলো তো আসলে আপনার যে ফসলের যত্ন নিতে পারে, সে হচ্ছে ভাষার মধ্যে এই যত্নের কাজগুলো সবসময় করতে পারবে, এটা মনে করার কোনো কারণই নাই। বাংলা ভাষা বরং হারায় যাবে যদি শিক্ষিত সমাজ, মানে হারায় যাবে বলতেছি যে এটা আরো বেশি প্রান্তিক হয়ে যাবে যদি শিক্ষিত সমাজ বাংলা ভাষায় কোনো কিছু প্রডিউস না করে। গ্রামগঞ্জের মানুষ সেই ভাষার দিকে ঝুঁকবে দ্রুত গতিতে, যেই ভাষা তার মানে যেই ভাষার হেজিমনি আছে সমাজে। যেমন হিন্দি ভাষা বাংলাদেশে বুঝে না কয়জন মানুষ, আপনি আমাদের বলেন। আপনি সিনেমা যদি মানে আমরা হিন্দি সিনেমা, হিন্দি সিরিয়াল দেখে তো আমরা বড় হয়েছি, তার মাধ্যমে আমরা হিন্দি ভাষা কম বেশি বুঝি, তাই না? যে কোনো ভাষার শিল্প সাহিত্য সেগুলা টিকা থাকার জন্য শিক্ষিত সমাজের রীতিমতো জিহাদ করতে হয়, এটা মাস্ট। আচ্ছা, যাই হোক, এই তর্কে আমরা যাচ্ছি না, কারণ এই তর্ক তাহলে আমাদের অন্যদিকে নিয়ে যাবে, আমাদের আমাদের আজকে পারবো না। তো আমরা যেটা বলছিলাম যে এই যে আমরা আজকেও লালন ফকিরের একটু নাম নেব, আমাদের এই অংশটাতে আমরা ওই শ্রী চৈতন্য এবং বাংলায় সাম্যর ব্যাপারটাতে আরেকটু আলোচনা করে আমরা আজকে শেষ করে দিতে হবে। তো ভাই আপনি কি আমার জাস্ট একটু 2 মিনিটের একটা ব্রেক দিবেন? আমি আসতেছি, জাস্ট 2 মিনিট। আচ্ছা, ওকে ওকে। ইন দ্য মিন টাইম আমি এই লালন ফকিরের এই গানটা পড়ে শোনাচ্ছি, যেখানে লালন ফকির শ্রী চৈতন্যকেও বাংলার ফকির হিসেবেই জানছেন আসলে। সেটা পেয়েছি। ধন্য মায়ের নিমাই ছেলে, এমন বয়সে নিমাই ঘর ছেড়ে ফকিরি নিলে। ধন্য যে ভারতী যিনি, সোনা রঙ্গে দেয় কুপিনী। শিখাইল হরিধ্বনি, করেতে করঙ্গ দিলে। ধন্য পিতা বলি তারে, ঠাকুর জগন্নাথ মিশ্রে। যার ঘরে
গৌরাঙ্গ হরি মানুষ রূপে জন্মাইল। আমরা এটা এই পারভেজ ভাই যতক্ষণ ইয়াতে ছিলেন, আমি এটা পড়ে দেখছিলাম যে এই লালন ফকিরের ধারাতে মানে এই শ্রী চৈতন্য একজন ফকির হিসেবেই আছেন এবং লালন ফকির তার ধারার সিলসিলাটাকেই বহন করেন এবং তিনি ওই সুফিবাদ এবং বৈষ্ণববাদ এভাবে বোধহয় আলাদা করেন না, এটাকে তার নিজের মতো করে তিনি মানে একটা সমন্বয় করার কথা অনেকেই বলে, সিনক্রেটিজম কথাটা খুবই প্রয়োগ করা হয় বাংলাদেশে। এই শব্দটা আমার আবার খুব বেশি মানে মানে ভালো লাগে যেন। তো যাই হোক, তো এই লালন ফকিরের মধ্যে দেখতে পাচ্ছি যে নিমাই সন্ন্যাসী যে তার কথা মানে এসেছে ফকির হিসেবেই, আর লালন ফকিরের গানেই আমরা দেখতে পাচ্ছি যে জাতের নিয়ে অনেক কথাবার্তা আছে, যদিও একটা গানে খুব ভুলভাবে ব্যাখ্যা করা হয়, যেমন ধরেন ওই যে জাত গেল বলে মানে মানে একে আজব কারখানা, সেখানে আমরা কিন্তু একটা জিনিস ব্যবহার করি যে গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়, কথাটা অনেকে গাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি দেখলাম মনের মানুষের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই জায়গাটাতে ঠিকই বলেছে যে তাতে জাতের কি ক্ষতি হয়, জাত এবং ধর্মটাকে গুলিয়ে ফেলেনি, কিন্তু ধর্ম নীতি নৈতিকতা অর্থে ফকিররা খারিজ করে দেননি। সুতরাং এই জায়গা থেকে একটা পার্থক্য আছে। আর আমি এখানে যেতে চাচ্ছি সেটা হচ্ছে আরেকজনকে নিয়ে, নিতাইকে নিয়ে একটা লেখা একটা গান আছে, আমি সেই গানটা পড়ে আমাদের এই আলোচনাটা ক্লোজ করে আনা যায় কিনা দেখি। সেটা হচ্ছে যে হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, এই গানগুলো খুবই পপুলার। তো একটা জায়গায় আছে দেখেন যে আমার নিতাই নিত গৌর, ডাক্তার নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর নিত্য কল্পতরু ও নিতাই প্রেমদাতা জগতের গুরু একলা নিতাই। এই যে প্রেম, হ্যাঁ প্রেমের ধারণা এবং এর মাধ্যমে যে এই যে আচার নিষ্ঠতা বা আচার সর্বস্বতা, যেটা কিনা এমনকি সুফিরাও যেটার সাথে এনকাউন্টার করে, এই জায়গা থেকে এক ধরনের মানে মিল পাওয়া যাচ্ছে। এটাকে আমরা কিভাবে মানে এটা ওই যে সেই প্রভাব ব্যাপারে তো আবার জাতীয়তাবাদী নানা ধরনের প্রবলেম বা সোশ্যালিজম বা ধাতবাদী নানা প্রবলেম তৈরি হবে। তো আমরা একটা মিল দেখতে পাচ্ছি হয়তো, আর এটা খানিকটা ছাড়া মানে মন্তব্য হয়ে যাচ্ছে। তবে ইটনের যে সমস্যাটা সে চিহ্নিত করেছে যে আমরা সাম্যের ধারণাটাকে আধুনিক ইউরোপ থেকে ধার করে নিয়ে ইসলামের উপরে চাপাচ্ছি এবং ইসলাম ওইভাবে পুরোপুরি বাংলা অঞ্চলে পুরোপুরি তুর্কি বা যারা ইসলাম প্রচার অঞ্চলে করেছে আসলে ততটা ইসলামের ধারটা ধরেও রাখতে পারেনি। এমনকি এটা এম.এন. রায়ও স্বীকার করেছে যে আরব বণিকরা যে অর্থে ইসলামের যে আদর্শগুলো লালন করেছে বিকশিত করেছে সেটা তুর্কিদের মধ্যে পাওয়া যায়নি। সুতরাং বাংলায় যখন ভারতবর্ষে যখন ইসলাম আসে সেটা একটু মানে যাকে বলে খারাপ টাইপের ইসলাম আসে, তারপরও এটা অনেক যথেষ্ট প্রভাব রেখেছে এবং সেই প্রভাবে উনি বলছেন সেখান থেকেও মানে ভারতবাসীর অনেক নেবার আছে। আমি ওনার এখান থেকে একটু পড়ে শোনাই একটু শেষের দিকে যে মুসলিম বিজয়ে সমাজে যে আঘাত লাগলো তার ফলেই কবির, নানক, তুকারাম, চৈতন্য প্রমুখ সমাজ সংস্কারের আবির্ভাব ঘটলো, যারা ব্রাহ্মণ্য গোড়ামির বিরুদ্ধে একটি জনপ্রিয় বিপ্লব সংগঠিত করে গেছেন। এটা হচ্ছে এই যে এম.এন. রায়ের ইসলামের ঐতিহাসিক ভূমিকা বইতে আছে একদম শেষের দিকেরই লেখা। তো এই তুকারাম কথাটা আমি ওই সর্বপ্রথম পাই হচ্ছে আম্বেদকারের উপরে একটা মুভি দেখতে যায় একটা গানের ভিতরে। তো আম্বেদকার কেন কথাটা বলছি, কারণ আমাদের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভারত পাকিস্তান ভাগাভাগি হলেও একটা জায়গায় মিল ছিল, সেটা হচ্ছে দুই দেশেরই প্রথম আইনমন্ত্রী ছিলেন একজন যাকে বলে অবর্ণ হিন্দু, শূদ্র বা নমশূদ্র থেকে। পাকিস্তানে যোগেন মন্ডল টিকতে পারলেন না, তাকে ভারতে আসতে হলো। এমনকি ভারতেও আম্বেদকর টিকতে পারলেন না, তাকে বৌদ্ধ হতে হলো। এই যে মানে ব্যাপারগুলো, যে জাতপাতের ব্যাপারগুলো আমাদের মানে দক্ষিণ এশিয়া এখনো একটা প্রবলেম। ধর্মটাও এখন যুক্ত
হয়েছে অন্য অনেক কারণে, আগে অতটা এভাবে দেখা হতো না বোধহয়। তো এই ব্যাপারে আপনার একটু মন্তব্য শুনতে চাচ্ছি। হ্যাঁ, কিন্তু মানে আমি আসলে ফাইনাল প্রশ্নটা আর একটু যদি করেন আর কি, আমি স্পেসিফিক। সার্বজনীন কমেন্ট গুলো করলাম, অর্থাৎ বাংলায় ইসলাম, তারপরে শ্রী চৈতন্যের যে ভক্তি আন্দোলন, তারপরে যে জাতপাতের বিরুদ্ধে যে আন্দোলন, এই ব্যাপারে আপনার জাস্ট কনক্লুডিং রিমার্ক বলা যায় এবং ওকে ওকে ওকে। আসলে ঘটনা হয়েছে কি, এই জায়গায় ইসলাম কেমন ইসলাম আসছে, ভালো ইসলাম আসছে না খারাপ ইসলাম আসছে, হ্যাঁ, এগুলো আমার কাছে খানিকটা সরল আলাপ মনে হয়। হ্যাঁ, বা ধরেন আপনি ওই যে করুণার কথা বললেন, আমি করুণা রহমত দুইটা শব্দ ব্যবহার করি। হ্যাঁ, যেমন আমি বলতেছি যে রহমত শব্দটা আমি ধরেন মদিনা বইয়ে ব্যবহার করছি, অথচ গোলাম মুস্তফা যে কিনা বরং ইসলামী জাগরণের কবি হিসেবে পরিচিত ছিল, সে ব্যবহার করছে করুণা শব্দটা। ঠিক আছে, হ্যাঁ, করুণা তো একটা করুণা তো অরিজিনালি বৌদ্ধ দর্শনের একটা, বৌদ্ধ ধর্মীয় দর্শনের একটা আইডিয়া, কিন্তু করুণা আর রহমতের আইডিয়া কিন্তু আমি অন্তত ফিলোসফিক্যালি এখন পর্যন্ত দুইটার মধ্যে এমন কোন পাই নাই যে দুইটা আলাদা হইতে পারে। বরং যে প্রেমাই ক্ষমাই দুইটা শব্দ বাংলার সফিরাও ব্যবহার করতেন। ওই সৈয়দ সুলতানের লেখাতেই আপনি আছেন প্রেমাই ক্ষমাই। আমি ঠিক শিওর না সৈয়দ সুলতান অন্য কেউ, মানে আমি 18 শতকের কথা বলতেছি, 1819 শতক। প্রেমাই ক্ষমাই গেল রণস্থল, ঠিক আছে, এই টাইপের শব্দ ব্যবহার করতেন। হ্যাঁ, এই যে রহমতের আইডিয়া আর করুণার আইডিয়ার মধ্যে আমাদের এই অঞ্চলের মানুষ আসলে ডিফার করেন নাই, তারা একসাথেই নিছেন। তো ওই গোলাম মোস্তফা তো সাকিনার আইডিয়ার সাথে ওই করুণা মিলায় ফেলছিল। ঠিক আছে, এটা আমার ধারণা খুব চিন্তা ভাবনা করে করেন, এমনি মিলায় ফেলছে আর কি। কোরআন আছে সাকিনা, সে লেখছে করুণা। ঠিক আছে, ঘটনা হয়েছে আমি বলতে চাচ্ছি যে আমাদের এই অঞ্চলে করুণা, রহমত, প্রেম, ক্ষমার যে অন্টোলজিক্যাল যে প্রাইমেসি, খেয়াল করেন এখানে আলাপ হলো অন্টোলজিক্যাল প্রাইমেসি, এটা অনেক প্রভাবশালী, এটা সবার মধ্যে আছে কম বেশি, সবার মধ্যে না, মানে এইটা ধরেন যারা এই টার্মগুলো ব্যবহার করে না তাদের মধ্যেও আছে। ধরেন নূর মুহাম্মদের যে আইডিয়াটা আমাদের এই অঞ্চলে এবং অ্যাজ এ হোল ব্রডার সুফিজমে, ঠিক আছে, নূর মুহাম্মদের আইডিয়াও রহমতের আইডিয়াই, করুণার আইডিয়াই, মানে ঠিক আছে। হ্যাঁ, এবং এখন আপনি কি বলবেন যে করোনার আইডিয়াটা সুফিরা হচ্ছে বা মুসলমানরা হচ্ছে বৌদ্ধ থেকে নিয়ে ধার করে রহমত বানাইছে। কোরআন পুরোটাই তো শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম নাম দিয়া, ঠিক আছে। হ্যাঁ, রহমানির রহিম হলো আল্লাহর প্রধান নাম ইসের মধ্যে, কোরআন শরীফে। হ্যাঁ, বা ধরেন যে ইসের কথাই ধরেন যে মানে আপনি যদি এথনোগ্রাফিক রিসার্চ করেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই টোটাল শাহাদাটা এইভাবে আসতে একটু সময় লাগছে। আপনি এটা এথনোগ্রাফিক পাইবেন আপনি পরে উমাইয়া যুগের দ্বিতীয় ভাগে, শেষ ভাগে পাইবেন। হ্যাঁ, মাঝামাঝি ভাগে গিয়ে পাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জাস্ট এতটুকু। তারও আগে পাইবেন শুধু বিসমিল্লাহ, মানে আল্লাহর নাম, বিসমিল্লাহির রহমানির রহিম যেটা কোরআনে আছে এবং বিসমিল্লাহ, এই দুইটা, ঠিক আছে, মানে পরম করুণাময় আল্লাহর নামে, এই যে আল্লাহর নামে, পরম করুণাময়ের নামে শুরু করাটা। হ্যাঁ, এই নামের যে আইডিয়া পরম করুণাময় নাম, এটা ছিল ইসলামের একেবারে শুরুর দিকের ধরেন একটা আইডিয়া, ঠিক আছে, শুরুর দিকের শাহাদার যে স্ট্রাকচার। এখন এটা কোরআনে সব জায়গায় আছে। এই আলাপটা মনে হয় অন্তত এইখানে আমি খুবই ফুকুটিয়ান একটা পজিশন নিতে চাই যে অরিজিনটা কোথায়, কার কাছ থেকে এটা আসছে। এটা খোঁজার যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমাদের এই অঞ্চলে দীর্ঘকাল যাবৎ মানুষ এই টার্মগুলো ইন্টারচেঞ্জেবল ব্যবহার করে আসছে। হ্যাঁ, করুণার কনসেপ্ট এবং রহমতের কনসেপ্ট, প্রেম ও ক্ষমা দুইটা শব্দ একসাথে। হ্যাঁ, মানে ক্ষমা তো ধরেন ইসের রহমতের অর্থ ক্ষমা, আবার ধরেন করুণাও, ঠিক আছে। এই ব্যাপারগুলো তো আমাদের এখানে আছে, ঠিক আছে। আমি এই কারণে আসলে মানে বলতে চাচ্ছি যে ওই কোনটাকে ইনফ্লুয়েন্স করছে, এর চাইতে বড় কথা হচ্ছে যে মানে ইসলামের অনেক কনসেপ্ট আমাদের এখানে অনেক আগে থেকে হচ্ছে মানে কালচারালি ধরেন মানে হয়ে গেছে আর কি, নিজস্ব কনসেপ্ট হয়ে গেছে, নিজস্ব যে পুরনো কনসেপ্ট ছিল তার সাথে ধরেন সমর্থক হয়ে গেছে আমাদের কবি সাহিত্যিক লেখকরা। হ্যাঁ, একেবারে পুঁথি সাহিত্যিক থেকে শুরু করে ধরেন আধুনিক সাহিত্য যারা রচনা করছে তারা সেই ধারাবাহিকতা বজায় রাখছে। আমিও সেই ধারাবাহিকতাতে করুণা, রহমত এই কনসেপ্ট গুলো ব্যবহার করি, ঠিক আছে। এখন আমাদের এখানে এই কারণে আমি এই কনসেপ্ট গুলো মানে জরুরি মনে করি এই কারণে বা জি ভাই, কিছু একটা বলছিলেন। হ্যালো জয় ভাই, আপনি কি আটকে গেছেন?
বলতে সমস্যা হচ্ছিল। যাকে ভাবে আমরা জাতপাত বিরোধী, আপনি কি এখন আমার কথা শুনতেছেন? কারণ আপনি আটকে গেছিলেন, আমি কথা শুনতেছিলাম না। আমার কথা শোনা যাচ্ছিল? আমি একটু ছোট একটা এখন আচ্ছা আমি একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে জাতপাত বিরোধী মুভমেন্ট এক হিসাবে আমরা মানে ভারতীয় মহাদেশে এখনো শুরু করতে পারি নাই, মানে আধুনিক জমানার হিসাবে আর কি। ঠিক আছে, আমাদের এই অঞ্চলে আধুনিক জমানার আগে জাতপাত বিরোধী মুভমেন্ট আপনার একেবারেই গ্রামীণ সমাজে বেশ ভালোভাবেই ছিল। ঠিক আছে, হ্যাঁ, সেটা যে সফল হয়েছে তা না পুরোপুরি। ঠিক আছে, সেটা হইতে পারে যে মুসলমান কৃষকরা শেখ হয়েছে, খান হয়েছে, ঠিক আছে, কোন একটা অন্তর শ্রেণীতে থাকা বদলে, কিন্তু মানে সমাজে ধরেন আশরাফ আতরাফের ভেদাভেদ, আম খাসের ভেদাভেদ তো রয়েই গেছে। হ্যাঁ, আওয়ামী লীগ নাম নিয়ে পার্টি হয়েছে আমদের জন্য, কিন্তু সেটা কি হয়েছে বা সেটা তো দিন শেষে ধরেন একটা আর নতুন বাঙালি বুর্জোয়া এলিটিজমই তৈরি করছে, নতুন আশরাফ, ঠিক আছে, নতুন জমিদার, নতুন মানে তারপরে শেখ মুজিবের পরিবার কেন্দ্রিক কাল্ট তৈরি হয়েছে। কিন্তু এখন আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছাইছি যখন আমরা দেখতেছি যে মানে আমি নিজে দেখছি যে মানে দেখেন ব্রিটিশ আমলে যে ব্যাপারটা হয়েছে যে জাতের আইডিয়া প্রচন্ড রকম মডার্নাইজেশন হয়েছে, মানে আপনার আপনার মডার্ন যে সায়েন্টিফিক রেসিজমের যে আইডিয়া সেটার সাথে সেটার মাধ্যমে এই জাতের আইডিয়া এখানে বেসিক্যালি ব্রাহ্মণ্যবাদী লেখকরা খুবই পাওয়ারফুলি ডেভেলপ করছে। ঠিক আছে, এবং সেটার ফলাফল আমরা দেখতেছি এখন এই যে ধরেন হিন্দুত্ববাদ, ঠিক আছে, এবং পাল্টা মুসলমান জাতিবাদী এক ধরনের রেসিজম এখন এই জায়গায় বিকশিত হয়েছে। হ্যাঁ, তো এই আমরা এখন পর্যন্ত আমি বলবো যে মানে এই যে জাতপাতের যে ডিসকোর্স, জাতপাতের যে জ্ঞান তত্ত্ব এবং আমাদের কালচার মানে শিল্প সাহিত্য এবং শিক্ষা, বিশেষ করে শিক্ষা জগতে আমাদের আমরা ডিকলোনাইজেশনের কথা বলি প্রচুর, ভারতীয় মহাদেশে ডিকলোনাইজেশনের কথা হয় প্রচুর, কিন্তু কখনোই শিক্ষা ব্যবস্থা থেকে মানে জাতপাতের যে রেসিস্ট কলোনিয়াল যেই আপনার ইয়া আছে, রেসিস্ট এবং কলোনিয়াল যেই হচ্ছে আপনার ট্র্যাডিশন আমাদের শিক্ষা এখনো রয়ে গেছে, সেটাতে তো আমরা এখন পর্যন্ত চ্যালেঞ্জই করিনি, ডিকলোনাইজেশন তো আমরা করি নাই। জাতপাতের বিরুদ্ধে যে আমাদের সময়ের যে মুভমেন্ট, আমি মনে করি যে সেটা এখন পর্যন্ত আমরা ঠিক মতো শুরুই করিনি। মানে সেটা আছে আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু চিন্তক সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঠিক আছে, হ্যাঁ, আমার মনে হয় সেখানে আমাদের এই অঞ্চলের অনেক লেখক আছে যাদের কাছ থেকে এই ক্ষেত্রে আমাদের শিখার আছে। ঠিক আছে, ফরদ মাজারের কাজ এই ক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে ধরেন এমনকি আহমদ শরীফের কাজও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যত সীমাবদ্ধতা থাকুক তার কিছু ক্যাটাগরাইজেশনের দিক থেকে, কিন্তু ওগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হ্যাঁ, তো আমি মনে করি যে মানে জাতপাতের ক্ষেত্রে এখনো আমাদের একটা বড় লড়াই বাকি রয়ে গেছে জাতপাত বিরোধিতার, এবং সেই লড়াইটা রেস, এথনিসিটি, ন্যাশনালিটি, লিঙ্গুইস্টিক আপনার লিঙ্গুইস্টিক এথনিসিটি, আরো নানাবিধ যেসব রেসিজম আমাদের এখানে এখন দাঁড়াইছে, সেই সব ধরনের মানে ধর্মীয়, লিঙ্গুইস্টিক, মানে এগুলার বিরুদ্ধে আমাদের ফাইট দেওয়া এখনো মানে বিশেষ করে জ্ঞানতাত্ত্বিক জায়গা থেকে আমরা শুরুই করি নাই ঠিক মতো। ঠিক আছে, হ্যাঁ, তো সেটা শুরু করা জরুরি আর কি। মানে একেবারে শুরু করি নাই তা না, ধরেন আমরা তো বিভিন্ন জন বিভিন্ন রকম, ধরেন আমার মদিনা বইও এই লড়াইয়েরই অংশ আমি বলবো আর কি। ঠিক আছে, হ্যাঁ, এই যে এসেনশিয়ালিস্ট জ্ঞান তত্ত্বের সমালোচনা করা, তার বাইরে একটা অস্তিত্বের জায়গা থেকে হচ্ছে নতুন পলিটিক্যাল ভাষা তৈরি করা, এটাও আমি এই লড়াইয়ের অন্তর্ভুক্ত মনে করি আর কি। কিন্তু মানে আমাদের এখানে এই লড়াইটা এখন পর্যন্ত খুবই প্রাইমারি জায়গায় আছে, বিশেষ করে শিক্ষা এবং জ্ঞানগত জায়গা থেকে। এটা একই সাথে হইতে হবে, এটা একই সাথে একটা ডিকলোনিয়াল এবং একই সাথে একটা আপনার সমাজ পরিবর্তনের মানে সাম্যের মানে অপেক্ষাকৃত সাম্যের সমাজের দিকে যাওয়ার জাতপাত বিরোধী একটা মোর সাম্প্রদায়িক, মোর আরো কম মানে কম অসাম্প্রদায়িক এবং আপনার মোটামুটি সবার একটা সমান অধিকার যে ধর্ম বা জাতি থেকে আসুক সেটা প্রতিষ্ঠা করার পথে যাওয়ার জন্য এই লড়াই খুব জরুরি। এটা একই সাথে ডিকলোনিয়াল, অ্যান্টি হিন্দুত্ববাদী এবং অ্যান্টি আপনার এই যে মুসলিম জাতীয়তাবাদী সব অবস্থান থেকে এগুলো করা দরকার আর কি, একসাথে মিক্সড এই ব্যাপারগুলো। আমি যেটা সংক্ষেপে এটা সামারি করা যেতে পারে যে ওই সিভিলাইজেশনের যে ক্লাসের তত্ত্ব দেয়া হয় ইউরোপ এবং অন্যান্য মানে সিভিলাইজেশনের ক্ষেত্রে, হিন্দু মুসলমানের ক্ষেত্রে আমরা এক ধরনের সভ্যতার সংঘাত টাইপের তত্ত্ব নিয়ে ভাবি যে
একটা পক্ষ আর একটা পক্ষকে কোনোভাবে পজিটিভ ওয়েতে প্রভাবিত করতে পারে না, এবং প্রভাবিত করলে কেন যেন একজন ছোট হয়ে যায়। তো এই জায়গা থেকে আমাদের ইতিহাস দেখাটা উচিত না, এবং এবং যেটা হচ্ছে আমাদের পারস্পরিক যে লেনদেনটা আসলে চালু রাখাটাই হচ্ছে সবচেয়ে কাজের কথা। এবং এই জায়গা থেকে বলছিলাম যে কে কতখানি কাকে কতখানি প্রভাবিত করেছে, কে কতখানি অরিজিনাল, এটা হচ্ছে বড় কথা। যে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। আমাদের যে অর্থাৎ আল্লাহ আবার মানে পুরো সত্তাটাই এক, আবার এইটা দুটার মধ্যে আলাদা পার্থক্য আছে। এই জায়গায় যে এমনকি তত্ত্বের জায়গা থেকেও, ধর্মতত্ত্বের জায়গা থেকেও নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে। হয়তো সেখানে ইসলাম আসার ফলে একটা নতুন চিন্তার মানে করতে চাইতে পারে যে এরা আমাদের উপরে বিশ্ব বিজয়ী শক্তি হিসেবে মানে আসলো, আমাদের একটা আত্মনিরীক্ষণ করা দরকার, সেই জায়গা থেকেও হতে পারে। অথবা ইসলাম হয়তো সামহাও জ্ঞানতাত্ত্বিক ভাবে বা ধর্মতাত্ত্বিক ভাবে হয়তো ইনফ্লুয়েন্স করেছেও, অনেকে বলার যেটা বলার চেষ্টা করেন। এবং সাম্যের অর্থাৎ পলিটিক্যাল মানে সোশ্যাল সাম্যের জায়গাতে পলিটিক্যাল সাম্যের কথা তো বলা যাচ্ছে না, কারণ বর্তমান ন্যাশন স্টেটও নেই, সেখানে সিটিজেনশিপও নেই, সেই পলিটিক্যাল জায়গা থেকে নেই। তবে সোশ্যাল জায়গা থেকে কিছুটা সাম্যের হয়তো একটা আবহাওয়া তৈরি হতে পারে, বা এটা সব ক্ষেত্রে সরাসরি না হলেও, যেমন ইসলামে যারা সরাসরি গ্রহণ করেছে তাদের সংখ্যা দক্ষিণ এশিয়ায় কম, কিন্তু আমরা এই এম এন রায় বলি বা এই যে আহমদ শরীফ বলি বা আরো অনেকে যে ইসলামের পরোক্ষ যে এক ধরনের অনুঘটক হিসেবে ভূমিকা, সেটা বরং মানে বেশি। এবং এই জায়গা থেকে দেখলে যে প্রত্যক্ষ পরোক্ষ মানে প্রভাবই রাখতে হবে, নট নেসেসারি। যে এখানে এখানে আমরা যেটা দেখছি যে মানে ইসলামিক কনভার্সনই মানে জাতীয়তাবাদ বিরোধী একমাত্র ওষুধ নাও হতে পারে, অন্যান্য ভক্তি আন্দোলনও সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ কনসিডার করতে পারি। তো এটার মাধ্যমেই, এই কথার মাধ্যমেই আজকে আমরা আলোচনাটা শেষ করতে চাই। আমাদের আলোচককে ধন্যবাদ, পারভেজ ভাইকে দীর্ঘ সময় আমাদের সময় দেওয়ার জন্য, এবং এই 4 সপ্তাহে আমাদেরকে সময় দিবেন। পাশাপাশি যারা দর্শক দেখেছেন তাদেরকে ধন্যবাদ। শেষ কথা আপনাকেই বলতে দেওয়া হলো, ইউ আর দ্য পারসন টু সে দ্য লাস্ট থিং। এটা খুবই ইম্পর্টেন্ট, ক্ষমতার জায়গা থেকে লাস্ট কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি সেটা চর্চা করবেন। হ্যাঁ, না আসলে আজকের কনসেপ্ট নিয়ে শেষ কথা আমার বলতে বলা অবশ্যই একটু টাফই, মানে সহজ কথা জাস্ট আমি বলতে চাচ্ছি যে জাতপাত বিরোধিতা এবং অপেক্ষাকৃত একটা সাম্যের সমাজ যদি আমরা এখন তৈরি করতে চাই, যেখানে আমাদের এক হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে অপেক্ষাকৃত বেশি সাম্যের একটা সমাজ প্রতিষ্ঠা করা, এবং দক্ষিণ এশিয়া এবং গোটা দুনিয়াতেই আমরা যে পরিমাণ বৈষম্যের মধ্যে আছি তার থেকে আমাদের অবস্থার একটা উন্নতি হওয়া আর কি। ভারতবর্ষের অন্য মানুষের সাথে, সারা দুনিয়ার মানুষের সাথে যদি আমরা আরো বেটার একটা সাম্যের সম্পর্কে যাইতে চাই, সবার আগে আমাদের একটা ভয়াবহ জাতপাত, ভয়াবহ শব্দের ব্যাপারটা ভয়াবহই হবে, কারণ আমরা যখন জাতপাত বিরোধিতার সংগ্রাম জেনুইনলি শুরু করবো, আমাদের অনেক বন্ধু বান্ধবের লোকে পর্যন্ত আমাদের মারামারি করতে হবে। দিস ইজ দ্য রিয়ালিটি। আর মারামারি বলতেছে না ফিজিক্যাল মারামারি, আমি বলতেছি যে ইউ হ্যাভ টু বি রিয়েলি রিয়েলি র্যাডিক্যাল। ঠিক আছে, আমাদের সমাজের মানুষের মধ্যে একটা অদ্ভুত একটা ফ্লেক্সিবিলিটি আছে, সাম্প্রদায়িকতা এবং জাতিবাদী চিন্তা ভাবনারে ইয়া করার, মানে অ্যাডপ্ট করার বা জায়গা দেওয়ার। হ্যাঁ, প্রচুর মানুষ আপনি দেখবেন যে সাম্প্রদায়িক বলবে যে সাম্প্রদায়িকতা তো খারাপ কিছু না, ইসলাম বিদেশি বলবে যে ইসলাম বিদেশের তো সংজ্ঞা ঠিক নাই। মানে ও ওইসব জাতিবাদী এলিটিজম, মুখটা খারাপ হবে, এগুলো সমাজে বজায় রাখবে, কিন্তু আপনি ওর সমালোচনা করতে পারবেন না। এগুলো আমাদের আশেপাশের লোকজনের মধ্যে পাবেন, নিজেদের বন্ধু বান্ধব, ভাই বোন, এদের মধ্যেই পাবেন আর কি। ঠিক আছে, যার কারণে শোনেন, আমাদের এই অঞ্চলে যারা জাতপাত বিরোধী মুভমেন্ট করছে, এরা প্রত্যেকে
প্রচন্ড রকম র্যাডিক্যাল এবং সৃষ্টিশীল এবং চিন্তার দিক থেকে মতাদর্শ ভাইঙা চুইরা সামনে আগায় চিন্তা করতে পারছে। হ্যাঁ, সেটা লালন বলেন, শ্রী চৈতন্য বলেন, তার আগে আমাদের যেসব সুফিরা বলেন তারা বলেন, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা দেখেন যে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, যে তারা দীর্ঘ সংগ্রাম করছে, তারা তাদের কাজ রাইখা গেছে, তাদের লেখা রাইখা গেছে, ঠিক আছে। একটা সময় পর্যন্ত আমাদের দরকার ছিল না তাদের এই চিন্তা ভাবনাগুলোরে মানে ধরেন বড় ভাবে সামাজিক বিপ্লবের দিক, মানে তারা বিভিন্ন সামাজিক বিপ্লবের জন্ম দিয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু একটা সময় তাদের এই সামাজিক বিপ্লব গুলারে একটা গোটা পলিটিক্যাল বিপ্লবে কনভার্ট করার দরকার ছিল না, ঠিক আছে। কিন্তু যেহেতু আমাদের এইখানে ব্রিটিশ আমল থেকে এক ধরনের কলোনিয়াল রেসিস্ট জ্ঞানতত্ত্ব এবং পলিটিক্সের বিকাশ লাভ করছে, রাষ্ট্র এবং রাজনীতি দাঁড়ায় বসে সেসব রেসিস্ট জাতিবাদী কনসেপ্টের উপরে, যার মধ্যে হিন্দুত্ববাদী আছে, মুসলিম জাতীয়তাবাদী আছে, এবং ধরেন আমরা এখন বাঙালি জাতীয়তাবাদী দেখতেছি। বাস্তব এখন আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যে এই মতাদর্শ গুলা আমাদেরকে প্রচুর ক্ষতি করতেছে। আমরা নিজেদের মধ্যে নানা রকম বৈষম্য টিকে রাখছি, এবং সারা দুনিয়াতে এবং ভারতবর্ষে আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদেরকে সীমান্তে গুলি করে মারা ফেলায়, আমাদের নদীর পানি আটকায় রাখে, ঠিক আছে। হ্যাঁ, মানে দুনিয়ায় 1 কোটির উপরে প্রবাসী বাঙালি বর্তমানে, ঠিক আছে। মানে বেসিক্যালি আপনি এটা একটা নতুন বুনি, দুনিয়ায় কয়টা 1 কোটি জনগণ সারা দুনিয়ায় ছড়ায় থাকা, দুনিয়ায় কয়টা জাতি আছে এখন আপনি আমাকে বলেন? খুব বেশি মানুষ নাই। তারা খুবই বৈষম্যের অবস্থায় থাকে দুনিয়ার বহুত জায়গায়। সৌদি আরবে, গালফ স্টেট গুলোতে তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দাসদের জীবন তারা পালন করে, ঠিক আছে। যে স্টেডিয়ামে বিশ্বকাপ খেলা হবে সেই স্টেডিয়াম বানাইতে গিয়ে হচ্ছে কত বাঙালি মারা গেছে, লিস্ট খবর নিন, ঠিক আছে, কত বাংলাদেশি মারা গেছে, ঠিক আছে। আমাদের মতো একটা জাতির লোকজন যদি বর্তমানে আমাদের এত রিচ জাতপাত বিরোধিতার এত রিচ কালচার, হ্যাঁ, থাকা সত্ত্বেও যদি আমরা সেগুলোর ব্যবহার করে যদি ঘুরে না দাঁড়াইতে পারি, এই দুনিয়া আমাদের মানে দেখেন, মজলুম গরিবেরই সবার আগে সাম্যের কথা কইতে হবে, কারণ এখানে আমাদের স্বার্থ। আপনি ওই যে হিন্দুত্ববাদী আর এই যে আপনার মুসলমান জাতীয়তাবাদী গর্ব কইরা কি করবেন? নিজেরা ফকির বানায় রাখবেন, বড় বড় হুঙ্কার দিবেন, হুঙ্কার দিয়ে তারপর হচ্ছে ফ্যাসিজমের কাছে, বাংলাদেশি ফ্যাসিজম, ভারতীয় ফ্যাসিজমের কাছে নির্যাতিত হইবেন, গুলি করে মেরাত হয়ে যাবে, 2 দিন পরে মানুষ নাম ভুলে যাবে, আর আপনি গর্ব করবেন আপনি বড় মুসলমান, আপনি এই আপনি সেই। এগুলো করে কিচ্ছু হবে না, ঠিক আছে। আমি বলতেছি না যে নিজের যেই ধর্মীয় বা পরিচয় আলাপ করলাম, আমরা বাঙালি, আমরা মুসলমান, আমরা জন্মগ্রহণ করছি যে এটা আমাদের রিয়ালিটি, আমরা আছি, ঠিক আছে। বাঙালি, মুসলিম, হিন্দু, চাকমা, মারমা, আমরা নানান রকম লোকজন আসি তো এখানে, একই সাথে কয়েক পরিচয় ধারণ করার লোকজন আসি তো। হ্যাঁ, কিন্তু এগুলো নিয়ে তো ইয়া করে তো লাভ নাই, এগুলার নিয়ে এলিটিজম করা, এগুলো নিয়ে একজন মানে কোন একটা পরিচয়ের আরেকটা থেকে বড় বানায় রেখে এলিটিজম করা, জাতপাত, এগুলো আমাদের এখন কোনোই মানে আমাদের কোনো কাজে আসবে না। যার কারণে আমাদের পুরনো যে সামাজিক যে চিন্তা, জাতপাত বিরোধী যে বৈপ্লবিক চিন্তা, সেগুলো এখন রাজনীতিতে বড়ভাবে কনভার্ট করার সময় চলে আসছে। এই ক্ষেত্রে যদি ভুল করি আরো ভয়াবহ পরিস্থিতি হবে আমাদের। এমনিতে বাংলাদেশের পরিস্থিতি হয়েছে একটা ডিস্টোপিয়া, এই দুনিয়ার একটা ডিস্টোপিয়ার মতো, সায়েন্স ফিকশনের মতো, ডিজেল পাঙ্কা একটা ডিস্টোপিয়া, ঠিক আছে। সামনে পরিস্থিতি আরো খারাপ হবে যদি আমরা নিজেদের ঠিক না করি, এই আর কি। তো আশা করি আমাদের এই আলোচনাগুলো হয়তো কিছুটা সেই খারাপ পরিস্থিতি থেকে আমাদেরকে রোধ করতে হয়তো কিছুটা ভূমিকা রাখতে পারে। তো পারভেজ ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আজকে ইন্টারনেটে কানেকশনের কারণে আমার সঞ্চালনা আমি একটু মানে অস্বস্তির মধ্যে পড়েছি, হয়তো সমস্ত কথা আমি শুনতে পারিনি, বা আমি যেটা বলতে চেয়েছি সেটা প্রান্ত থেকে কয়েকটা কথা মিস করছি। হ্যাঁ, এর ফলে একটু আজকে অসুবিধা হলো। আশা করি আগামী সেশনে এই অসুবিধাটা আমি অন্তত কাটিয়ে উঠার চেষ্টা করব, এবং আমিও চেষ্টা করব ভালোভাবে প্রেজেন্টেশনটা হবে সেটার ওয়াদা করে। তো সেই এক্সপেকটেশন নিয়ে কোনো আমাদেরকে, আমি নিজেকে খারাপ বা নিজেকে ভালো না বলে কোনো ডেফিনেশনের মধ্যে না ফেলে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।